হাই। হাই, আমি হচ্ছি মাইনুল হাসান। আহ, আজকে হচ্ছে আমাদের বাংলা ক্লাস। তোমরা সবাই কেমন আছো? যদি তারা যদি সাউন্ডটা ক্লিয়ার কিনা, এটা হচ্ছে অবভিয়াসলি জানাতে হবে ফার্স্ট, যে সাউন্ডটা ক্লিয়ার ভাবে শুনতে পাও কিনা তোমরা। তারপর হচ্ছে আমি শুরু করতে যাচ্ছি, আগে সাউন্ড শুনবো যে ক্লিয়ার কিনা, তারপর হচ্ছে শুরু করতে যাচ্ছি। যে কয়জন হচ্ছে মানে এসেছে তার ভিতরে হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা যদি একটু বলতে পারবো। সাউন্ড কি ক্লিয়ার? এতটুকুর হচ্ছে প্রশ্ন অ্যান্সার দিলে না। ওকে। হাই, আমি হচ্ছি মাইনুল হাসান। আমি হচ্ছে আজকে বাংলা ক্লাস নিব। আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে যদি বলতে হয়, এক ফার্স্ট বলবো হচ্ছে এটা সবারই হচ্ছে মানে বাংলাদেশ পার্সপেক্টিভে সবার হচ্ছে প্রথম চয়েস থাকে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা কিন্তু অনেক কঠিন বা জটিল কোনো কিছু নয়। যদি প্রশ্নগুলো একটু গুছিয়ে বা একটু প্যাটার্ন অনুযায়ী পড়া যায়, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা খুবই সহজ। এটা আমি বলছি না, এটা সবাই বলবে। এবং এটা আমরা হয়তো বা প্রশ্ন অ্যানালাইসিস করে এটা জানতে পেরেছি এতদিন পর্যন্ত, যে অন্য অন্য সকল বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন মানে একটু হলেও সহজ। কিন্তু সহজটা কিন্তু আমাদের নিজেদের করে নিতে হবে। কিভাবে করে নিতে হবে যদি এটা বলি, তাহলে আসবে আসবে যে সব ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু সব পড়ার দরকার নেই। আমাদের ভার্সিটি এডমিশন টেস্টের ব্যাপারে যদি একটু কথা বলি, তাহলে অ্যাট ফার্স্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমরা সবাই আহ, এত এত পড়া বেছে নেই যে কি পড়বো সেটাই বুঝি না। এই জন্য মনে করি যে অনেক পড়া, আলটিমেটলি কিন্তু অনেক পড়া নয়। আমাদেরকে পড়াটাকে একটু গুছিয়ে নিতে হবে। তাহলে দেখা যাবে যে না, পড়া কমন আসতেছে, আমি পারতেছি এবং চান্সটা ইজি। হ্যাঁ, এটা হচ্ছে কমন একটা ব্যাপার। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনে ছিলাম। সেখানে হচ্ছে আমার বি ইউনিটে পজিশন ছিল হচ্ছে 32তম। আমি কিন্তু হচ্ছে বেশি যে অনেকটা পড়েছি তেমন নয়। আমি কিন্তু গুছিয়ে প্যাটার্ন অনুযায়ী সহজ করে পড়ার চেষ্টা করেছি। আমার কিন্তু চান্স হয়ে গেছে। বাট এখন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্ন একটু আলাদা। দেখা গেল সেখানে রিটার্ন সাইড থাকে, বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রিটার্ন কিন্তু বেসিক্যালি মার্কস তোলার ক্ষেত্রে বা কমন পাওয়ার ক্ষেত্রে আরো বেশি ইজি। যার তো মানে আগে কিন্তু যে পরিমাণ প্রশ্ন কঠিন আসতো বি ইউনিটে, বাট এখন কিন্তু সে অনুযায়ী বাংলা প্রশ্নটা সে অনুযায়ী কঠিন আসে না। কিন্তু আমাদের গুছিয়ে পড়তে হবে। যাই হোক, এখন আমরা সরাসরি হচ্ছে যে ক্লাসে চলে যাই। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা কারক শিখব। কারকটা কেন শিখব? কারকটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তো যে কোনো স্থান থেকে গ্রামাটিক্যাল প্রশ্ন আসতে পারে। এটা ছাড়াও অন্যান্য যে কোনো অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের এবং যে কোনো জব সেক্টরে পরীক্ষা দিতে গেলে এই কারক থেকে প্রশ্ন আসবে। বাট আর কারকটাকে আমরা অনেক বেশি কঠিন বা বেশি বেশি অগোছালো বা বেশি একটু গুছিয়ে ফেলি। এই জন্য আমরা কারকটা শিখব। শুধু কারক শিখবো না, পাশাপাশি হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিট বা ডি ইউনিট, হ্যাঁ, এটা এটা সাধারণত বাগধারা বা প্রবাদ প্রবচন এটা এটা দেয় এবং অনেক কঠিন মনে হয়। আমরা একটু এ ধরনের কিছু বিচরণ ক্ষেত্রটা দেখতে চাচ্ছি। এবং এখন হচ্ছে যেহেতু ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে, সেহেতু আমরা একটু ফার্স্ট পেপারের দিকেও কবি কবি পরিচিতিগুলো দেখব। হ্যাঁ, এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাস। অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা গ্রামাটিক্যাল পড়ব, বিচরণ পার্ট, গ্রামাটিক্যালের ভিতরেই বিচরণ পার্টটা দিব। দেখবো তোমরা হচ্ছে কি অবস্থা বা মানে কতটুকু কি এগোতে পারছো। তারপর লাস্ট হচ্ছে আমরা বাংলা ফার্স্ট পেপারের বা কবি পরিচিতি যেটা আছে সেটা একটু পরে ট্রাই করবো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কারক। আমরা যদি কারকটা দেখি, যে কারক কারক এই কারকটা কি, কারকটা কেন হচ্ছে আমাদের বাংলা সেকেন্ড পেপারের বোর্ড বইতে হচ্ছে কারকটা মানে কারকের কথা বলা আছে। আমরা কেন বাংলা সেকেন্ড পেপারে কারকটা পড়ি, অ্যাকচুয়ালি এখন জানতে হবে সেটা, যে কারকটা কি। কারক না থাকলে বাংলা সেকেন্ড পেপারে কি আসলে কোনো অসুবিধা হতো, বা আমরা কি পেতাম না, বা কেন কারক পড়ি?
এটা আমাদের ফার্স্ট জানতে হবে। কেননা যদি আমরা এটা না জানি তাহলে হচ্ছে আমরা কারক পড়ার যে মজা মজা একটা সেটা পাবো না। অবভিয়াসলি কারকটা কি, আমি যদি একটা বাক্য লিখি, একটা অর্থপূর্ণ বাক্য, তাহলে দেখা যাবে যদি এটা লিখি যে রনি ঢাকা যাবে, একটু দেখি আমরা যে রনি ঢাকা যাবে। এক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে প্রতিটা অর্থপূর্ণ ওয়ার্ড হচ্ছে কি কোনো না কোনো পদ, আর এক্ষেত্রে একটা নাম পদ আছে, এই নাম পদটা হচ্ছে রনি, এটা হচ্ছে নাম পদ, নাম পদ রনি। আর এখানে ক্রিয়াটা যদি বলি, ক্রিয়া হচ্ছে যাবে, এটা হচ্ছে ক্রিয়া। সবাই একটু মনোযোগ সহকারে একটু জাস্ট মানে বড় বড় চোখ দিয়ে একটু বুঝে নেবেন। আমি শিওর যদি ক্লাসটা ভালো মতো বুঝতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের বাংলা কারো কোনো সমস্যা হবে না, কখনো কোনো সমস্যা হবে না, আমি কথা দিব। একটু বিশ্বাস রাখুন, একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখুন। তো নামপদ হচ্ছে রনি, অবভিয়াসলি ক্রিয়া হচ্ছে যাবে। এখন একটু যদি লক্ষ্য করে দেখবেন যে নামপদের সাথে ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে, একটা সুন্দর সম্পর্ক আছে। কারণ রনি কোথায় যাবে, প্রশ্নটা আসবে কোথায় যাবে। কোথায় যদি প্রশ্ন করি তাহলে অ্যান্সার আসবে ঢাকা যাবে। দেখুন অবভিয়াসলি ঢাকার সাথে কিন্তু নামপদ এবং এই ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে, হ্যাঁ। আর এই সম্পর্ক জিনিসটা হচ্ছে কি কারক। আমরা যতই অর্থপূর্ণ যত বাক্য দেখি না কেন, দেখবো কেন, মানে আপনারা দেখবেন যে অবভিয়াসলি সেখানে নামপদ আছে আর অবভিয়াসলি সেখানে ক্রিয়া আছে। তাইলে ক্রিয়ার সাথে নামপদের যে সম্পর্ক সেটা হচ্ছে কি কারক। আবার এটা ভাববে না যে আমি যদি বলি ডাক্তার ডাকো, এখানে তো ভাইয়া কোনো নামপদ নেই, তো এটা কি কারক নয়? অবভিয়াসলি একটু লক্ষ্য যদি করেন, ডাকো, কে ডাকবে, ডাকো বা কে ডাকবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো এখানে যে কে মানে যে নামটা, সেটা কিন্তু অবভিয়াসলি হচ্ছে কি একটা নামপদ, যে অ্যান্সারটা আসবে। তার মানে কে ডাক্তার ডাকতে বলছে, অবভিয়াসলি কোন নামপদ, কোন নাম হচ্ছে ডাক্তার ডাকতে বলছে, এই জন্য এটা কিন্তু একটা কারক। তাহলে কারক আমরা কি বুঝলাম? কারক বুঝলাম হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যস্থিত মানে সম্পূর্ণ বাক্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে হচ্ছে কারক বলে। এই সম্পর্কটা এভাবে হতে পারে যে কে ঢাকা যাবে, রনি ঢাকা যাবে। কোথায় যাবে? ঢাকা যাবে। দেখুন সব ক্ষেত্রেই যাবে, অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পর্ক, এই জন্য এটা হচ্ছে কারক। এবং আমরা যদি বিভক্তির কথা ভাবি, এরপর বিভক্তি একটু লক্ষ্য করবেন যে কারকটা হচ্ছে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক। আর বিভক্তি জিনিসটা আমরা জানি বিভক্তি হচ্ছে 7 প্রকার। প্রথম বিভক্তি হচ্ছে অ অন্তস্তিয়া তে এতে এগুলো, দ্বিতীয় বিভক্তি কে রে এ রে, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। তো দেখবেন কোন শব্দকে, যেমন হচ্ছে এভাবে যদি বলি এই যে যাবে, যাবেটা, এই যাবেটা একটা এ বিভক্তি যুক্ত হয়েছে। কেন হচ্ছে বিভক্তি আমরা বাংলা সেকেন্ড পেপারে পড়ি, কারকটা তো বুঝলাম, এখন বিভক্তিটা কেন পড়ি? বিভক্তিটা আমরা এই জন্যই পড়ি যে শব্দকে গুছিয়ে সুন্দর করে মার্জিতভাবে উপস্থাপনের জন্য হচ্ছে আমরা বিভক্তি ব্যবহার করি। এজন্যই বাংলা সেকেন্ড পেপারে বিভক্তিটা আছে এবং কারকের সাথে রিলেটেড। কারণ কারক যেমন হচ্ছে প্রতিটা পদ নিয়ে কাজ করে, বিভক্তিও ঠিক প্রতিটা পদ নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে বিভক্তিটা কি, বিভক্তি হচ্ছে সৌন্দর্য বিন্যাসের মানে সৌন্দর্যের বিন্যাসের জন্য বাংলায়
যেটা ব্যবহার করা সেটা হচ্ছে বিভক্তি। বিভক্তির 7 প্রকার, 1 থেকে 7ম পর্যন্ত। এর ভিতরে কিন্তু প্রথম, দ্বিতীয়, চতুর্থ যেটা বলা যায় সেটা অবভিয়াসলি বাংলা, বাংলা বিভক্তি। তো বিভক্তির ভিতরে প্রকারভেদ হচ্ছে 2 প্রকার, একবচন এবং বহুবচন। এর এজন্যই বলা হয় যে বিভক্তিতে একবচন এবং বহুবচনের জন্য এদের ভিতরে পার্থক্য কোথায়? আকৃতিতে পার্থক্য। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে। বাট হচ্ছে কেন আকৃতিতে পার্থক্য আমরা যদি লক্ষ্য করি, যে দেখা যাবে যে হচ্ছে র বা এর বা এরা বা কারা, একবচন একটা, বহুবচন একটা, বাট এদের কিন্তু আকৃতিতে পার্থক্য আছে। একটা অনেকগুলো ওয়ার্ড, একটা একটানে ওয়ার্ড, একটা আকৃতিগত পার্থক্য আছে। এজন্য বিভক্তির ক্ষেত্রে একবচন এবং বহুবচনের আকৃতিগত পার্থক্য দেখা যায়। আচ্ছা, নেক্সটে দেখা, এখন হচ্ছে কারক এবং বিভক্তি দুইটা কি সেটা হচ্ছে বোঝা গেছে। এবার আমরা সরাসরি কারক কাকে বলে সেদিকে চলে যাব। কারক জেনারেলি হচ্ছে আমরা জানি কত প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান, অধিকরণ, 6 প্রকার। বাট হচ্ছে এই 6 প্রকারের ভিতরে হচ্ছে আমাদের অনেক ব্যাকরণবিদ, যারা বৈকরণবিদ আছে, তারা হচ্ছে কিছু একটা 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 কারককে মানে না, স্পেশালি সম্প্রদান কারককে। কেন মানে না? যদি বলা হয় যে সৎপাত্রে কন্যা দাও, কেন মানে না? আমি কিন্তু এটা এক্সপ্লেন করতেছি যে সম্প্রদান কারকটা কেন মানে না তারা, ব্যাকরণবিদ। একটু একটু লক্ষ্য করবেন আপনারা সবাই। যেমন সৎপাত্রে সৎপাত্রে কন্যা দাও বর্তমান পার্সপেক্টিভে বা বর্তমান যুগে বা আগে থেকে ভাবে প্রচলিত ছিল। স্বামীর সাথে যদি বনিবনাত না হয় তাহলে কিন্তু মেয়েরা তার বাপের বাড়িতে চলে আসতো বা আসে। বা আমরা দেখেছি যে হৈমন্তী গল্প, যে কাজী নজরুল ইসলাম বা আপনারা যে অপরিচিতা, তো সেক্ষেত্রে কিন্তু একটা নারীর স্বাধীনতাটা সে তুলে ধরতে চেয়েছিল তার ওই সময়ের ছোট গল্পগুলোতেও। তো এক্ষেত্রে সৎপাত্রে কন্যা দাও এখন আগে বিবেচনা করা হতো, যদি কন্যা দিয়ে দেয়া হয় তাহলে সম্পূর্ণভাবেই তাকে দেয়া হয়। বাট হচ্ছে এক্ষেত্রে কিন্তু হচ্ছে এখন যে পর্যায়টা, এখন যে বর্তমান অবস্থাটা, বা ওই সময় এমন একটা অবস্থা ছিল যে যখন হচ্ছে কন্যা ইচ্ছা করলে বা কন্যা মানে সর্বশেষ পরিস্থিতিতে সে কিন্তু আবার বাপের বাড়ি চলে আসতে পারতো। যে সম্প্রদান কারক মানে হচ্ছে সত্য ত্যাগ করা, বাট এক্ষেত্রে কিন্তু হচ্ছে সত্য ত্যাগটা হচ্ছে না, এটা অনেকে মনে করে। এজন্য অনেকে হচ্ছে সম্প্রদান কারককে কারক হিসাবে মানে না। আমরা যদি এই জন্য হচ্ছে সম্প্রদান কারক হচ্ছে অনেক বৈজ্ঞানিক মনে করে যে সম্প্রদান কারকে বাংলা সেকেন্ড পেপারে সম্প্রদান কারকের কোনো দরকার নেই। আচ্ছা, এবার আমরা প্রথম থেকে দেখি কর্তৃকারক। কর্তৃকারক দেখুন, একটু যদি লক্ষ্য করুন যে আচ্ছা, অ্যাকচুয়ালি আপনারা বলতেছেন যে হচ্ছে আমি কমেন্ট কেন পড়তেছি না। আপনাদের অনেক অনেক প্রশ্ন। দেখুন হচ্ছে যে আপনাদের শাহিন ভাই বা হচ্ছে বাংলা যে নিত সে কোথায়। আলটিমেটলি হচ্ছে যে এটা বলতে চাচ্ছি যে অবভিয়াসলি হচ্ছে শাহিন ভাই হয়তো অসুস্থ বা হচ্ছে কোনো কারণে সে নিতে পারতেছে না, এই জন্য হচ্ছে আমি নিচ্ছি। আর হচ্ছে এটা বি ইউনিটের ক্লাস হচ্ছে। বি ইউনিট বা ডি ইউনিট আপনারা যেভাবে বিবেচনা করেন না কেন, বি বা ডি দুইটাই থেকে ক্লাস হচ্ছে। আর হচ্ছে আপনাদের অন্য সকল যত প্রশ্ন আছে সেটা হয়তো বা হচ্ছে মানে অন্য এক সময় অন্য এক ভাই দিয়ে দিবে। এখন এটাই হচ্ছে যে বাংলা ক্লাস হচ্ছে, বাংলা কারক ক্লাস হচ্ছে। বাংলায় হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে পড়াশোনা হয়, যেভাবে হচ্ছে একটু কঠিন আকারের ব্যাকরণ থেকে প্রশ্ন হয়, বা বাংলা ফার্স্ট পেপার থেকে প্রশ্ন হয়, বা বিচরণ পার্ট থেকে প্রশ্ন হয়, আমরা সেভাবেই ক্লাসটি একটু গুছিয়ে পড়ার ট্রাই করব। হ্যাঁ, আর আশা করতেছি যে আপনারা খুব ভালোভাবে ক্লাসটা দেখবেন বা ক্লাসটা শুনবেন। আমার মনে হয় না যে কোনো ভুল হবে, বা হচ্ছে আপনাদের পারতে কোনো ভুল হবে পরীক্ষা হলে। আমি যখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 2015 সালে পরীক্ষা দিই তখন আমার একটা কারক এসেছিল ডি ইউনিটে। তো হচ্ছে ওকে ওকে বেশ।
ওকে, এখন এখন ঠিক আছে কিনা? আচ্ছা, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি 2015-16 সেশনে পরীক্ষা দিয়েছিলাম, তো তখন আমার একটা প্রশ্ন করেছিল কারোর থেকে যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এভাবে একটা প্রশ্ন হয়েছিল। তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের বিভীষণের প্রতি মেঘনাদ হচ্ছে যে কবিতা সেটা থেকে, বাট তখন আমাদের সময় এই সিলেবাস এটা ছিল না, বাট এটা কিন্তু সম্পূর্ণ আনকমন একটা প্রশ্ন ছিল ওই সময়। হ্যাঁ, বাট আমাদের কিন্তু হচ্ছে ওই 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 পর্যায়ে কিন্তু গিয়ে তাকে হচ্ছে অ্যান্সারটা করতে হয়েছিল। হ্যাঁ, আর অবভিয়াসলি হচ্ছে আমি আশা করি যে আপনারা এভাবে প্রশ্ন পাবেন বা আপনারা পারবেন, বাট একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে শুনতে হবে বা বুঝতে হবে, তাহলেই পারবেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আশা করি আপনার হচ্ছে আপনাদের এত এত কমেন্টের অ্যান্সার যদি আমি দিতে যাই, তাহলে হচ্ছে সম্পূর্ণ ক্লাস শেষ হয়ে যাবে, বাট আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়া শেষ হবে না। এই জন্য হচ্ছে আমরা কমেন্টের অ্যান্সারটা হচ্ছে যখন কোনো কিছু আপনাদেরকে দিব, আপনারা সেই অনুযায়ী মানে যখন আপনারা অ্যান্সারটা দিবেন আমি তখন হচ্ছে কমেন্টের অ্যান্সারটা দিব। বাট এখন আপনারা এত এত কমেন্ট করতেছেন যে হচ্ছে আমি কিভাবে এত সব কমেন্টের অ্যান্সার দিই, তাহলে তো আপনাদের পড়াশোনাই হবে না। এই সকালবেলা যদি আপনারা যদি কমেন্ট দেখতে আসেন পড়াশোনা বাদ দিয়ে, তাহলে তো কোনো কিছু হয় না। আপনারা ফার্স্ট পড়াশোনার দিকে এগোই, তারপর হচ্ছে কমেন্টটা আশাটা করি। আর হ্যাঁ, শাহিন ভাই কই সেটা হচ্ছে সে হয়তো একটু অসুস্থ, এই জন্য হচ্ছে সে ক্লাস নিতে পারতেছে না, বাট হচ্ছে এরপর ক্লাস থেকে সে অবভিয়াসলি থাকবে। আর আমার নাম জানতে চেয়েছেন, আমার নাম হচ্ছে মাইনুল হাসান। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কে ছিলাম। তো হচ্ছে আহ, এটা হচ্ছে আমার পরিচয়। তো সেক্ষেত্রে কর্তৃকারক যদি বলা হয় যে একটু যদি লক্ষ্য করেন যে কর্তৃ জিনিসটা কিন্তু হচ্ছে এখানে যে মেইন থাকে, যে মেইন বা আমাদের পরিবারে হচ্ছে কর্তা, সে অবভিয়াসলি আমাদের বাবা, সেটা সে অবভিয়াসলি কিন্তু আমাদের আমাদের পরিবারের প্রধান, যে তাকে কিন্তু মানে কর্তা বলা হয়। সে অনুযায়ী কারক একটা হচ্ছে কর্তৃকারক আছে, যে মেইন একটা কারক থাকবে, যে একেবারে হচ্ছে মুখ্য থাকবে, এভাবে একটা ব্যাপার। তো কর্তৃকারকটা দেখুন যে হচ্ছে অনেক প্রকার হতে পারে, বাট আমি বেসিক্যালি এটা মানি যে হচ্ছে এটা সাধারণত জীবন থাকে, ম্যাক্সিমাম সময় হচ্ছে কর্তৃকারকের জীবন থাকে। কিভাবে জীবন থাকবে একটু সহজে বোঝার জন্য এটা, বা আপনি কিন্তু কমন ভাবে কে বা কারা থেকে প্রশ্ন করলে আপনি কিন্তু কর্তৃকারক পেয়ে যাচ্ছেন। দেখুন, কে বা কারা বেসিক্যালি জীবনই থাকে ম্যাক্সিমাম সময়, কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমাম জাস্ট স্ট্র্যাটেজি এটা। তো সেক্ষেত্রে যে কর্তৃকারকে জীবন থাকবে, কে বা কারা, ক্রিয়াকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে হচ্ছে আমরা কর্তৃকারক পাবো। এখন কর্তৃকারকের প্রকারভেদ যদি বলা হয়, কর্তৃকারকের প্রথম হচ্ছে মুখ্য কর্তা, যেটাকে বলা হয় মুখ্য কর্তা। মুখ্য কর্তা, মুখ্য মানে হচ্ছে মেইন, একেবারে মেইন যে কর্তা সেটা হচ্ছে মুখ্য কর্তা। তো সেক্ষেত্রে এই যে মুখ্য কর্তা যদি বলা হয় যে হচ্ছে রাকিব বই পড়ে, রাকিব বই পড়ে, এখানে দেখুন রাকিবের নিচে যদি টান থাকে তাহলে হচ্ছে বইটা কি পড়তেছে, রাকিব পড়তেছে। অবভিয়াসলি রাকিবই সরাসরি ভাবে তার ক্রিয়াটা সম্পাদন করার ক্ষেত্রে জড়িত, এই জন্যই এটা হচ্ছে রাকিব এখানে মুখ্যকর্তা। এরপর হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা একটু একটু লক্ষ্য করি আমরা যে প্রযোজক আর প্রযোজ্যটা কি, আমরা কিভাবে সহজে এটা মনে রাখতে পারি। আচ্ছা, আমরা যদি একটা নাটকের দিকে তাকাই, যে নাটক বা হচ্ছে কোনো সিনেমা যদি বলা হয়, তো সেক্ষেত্রে দেখবেন যে এই যে নাটক, নাটক হচ্ছে কেউ একজন লিখে, কেউ একজন ডিরেকশন দেয়, আবার কেউ অভিনয় অভিনয় করে, অনেক ক্ষেত্রে বিভক্ত। বাট হচ্ছে যারা ডিরেকশন দেয়
তারা যেভাবে বলবে, যারা অভিনয় করে তাদেরকে কিন্তু ঠিক সেভাবেই অভিনয়টা করতে হবে। তার মানে কি, একজন বা একাধিকজন তাদেরকে করাচ্ছে। হ্যাঁ, কেউ করাচ্ছে কেউ করছে, ব্যাপারটি ভাবে। তো প্রযোজক মানে হচ্ছে, যেহেতু হচ্ছে অভিনয় করানো বা অভিনয় করা, এই দুইটা দেখুন। প্রযোজক, প্রযোজনা, আমরা জানি যদি নাটক প্রযোজিত হয় বা প্রযোজনা করা হয়, তো সেক্ষেত্রে দেখবেন যে প্রযোজক মানে হচ্ছে যে করায়, যে করায়। আর অবভিয়াসলি আমাদের হচ্ছে কর্তৃকারকের ভিতরে প্রযোজ্যটা নেই, বাট আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে প্রযোজ্য যেটা আছে সেটা হচ্ছে যে করে। যেমন একটা যদি উদাহরণ দেওয়া যায়, যে ধরুন হচ্ছে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, দেখবেন শিক্ষক মানে কেউ একজন, এই যে পড়ানোটা কে একজন করতেছে, কারো দ্বারা হচ্ছে, দুইটা ব্যাপার। দেখুন শিক্ষক দিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে হচ্ছে মানে যে পড়ায়, কে করাচ্ছে, শিক্ষক করাচ্ছে, এই জন্য শিক্ষক কিন্তু এখানে প্রযোজক। আর ছাত্ররা কিন্তু পড়তেছে, মানে কি পড়তেছে, এই জন্য এটা হচ্ছে কি প্রযোজ্য। আমাদের কারকের ক্ষেত্রে কাজে লাগবে শুধু প্রযোজক কর্তাটা, মানে হচ্ছে যে করায় সেটা। আমাদের হচ্ছে প্রযোজ্যটা দরকার নেই, এটা হচ্ছে যখন আমরা ধাতু পড়বো তখন হচ্ছে কাজে কাজে লাগবে। আচ্ছা, এবার হচ্ছে ব্যতিহার কর্তা। এটা আপনারা খুবই মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে ব্যতিহার কর্তা। তো হচ্ছে আচ্ছা, আমার মনে হয় যে সাউন্ডে এখন কোনো প্রবলেম নেই। আর হচ্ছে যে যদি প্রবলেম যতটুকু ছিল ততটুকু শেষ হয়ে গেছে। আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসটা ক্লাসটা এক ফার্স্ট মানে শুনুন, তারপর হচ্ছে আপনাদের আপনাদের শাহিন ভাই বা আপনাদের যেটা দরকার, যে প্রশ্ন অ্যান্সার দরকার সেটা আপনারা পেয়ে যাবেন অবভিয়াসলি। তো সেক্ষেত্রে দেখুন হচ্ছে আমরা মুখ্যকর্তা পেলাম, আমরা প্রযোজক কর্তা পেলাম, প্রযোজকটা দরকার নেই। এরপর হচ্ছে বেতিহার। আমি বেতিহারটা আগে মুখে বলে নেই। বেতিহার জিনিসটা হচ্ছে কি, যে আপনারা বেতিহার সর্বনাম পাবেন, মানে হচ্ছে কাজ, মানে এক বা একাধিক ব্যক্তি থাকতে পারে হচ্ছে, বা যন্ত্র থাকতে পারে, যা কিছু থাকতে পারে, অবভিয়াসলি জীবন থাকতে হবে, তারা সমজাতীয় কাজ করবে, তারা এক জাতীয় কাজ করবে, এটাকে বলা হয় বেতিহার। তো বেতিহার কর্তা মানে হচ্ছে কি, বেতিহার কর্তা হচ্ছে দুইটা কর্তা থাকবে বাট তারা সেম কাজ করবে। কিভাবে দেখুন, খুব সিম্পল একটা ম্যাটার, যে বাঘে মহিষে, বাঘে মহিষে এক হাতে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। একটু লক্ষ্য করবেন, ঘাট কিন্তু একটা, বাঘে মহিষে উভয়ই একটা কাজই করতেছে, তার হচ্ছে জল খাচ্ছে, কমন কাজ, একেবারে কমন কমন কাজ তারা করতেছে দুইজনে। বাঘ যে কাজটা করতেছে জল খাচ্ছে, মহিষে জল খাচ্ছে, তার মানে কি দুইটা কর্তা সমজাতীয় কাজ করতেছে, মানে জল খাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় কি ব্যতিহার কর্তা। মানে দুজন কর্তা যখন সমজাতীয় কাজ করে তখন তাকে বলা হয় কি ব্যতিহার কর্তা। তো এটা এই জন্য এটা হচ্ছে ব্যতিহার কর্তা। আচ্ছা, আমরা আমরা জানলাম হচ্ছে মুখ্যকর্তা, তারপর জানলাম হচ্ছে প্রযোজক কর্তা, তারপর হচ্ছে ব্যতিহার কর্তা।
হ্যাঁ, এরপর হচ্ছে আচ্ছা ওকে, আমি হচ্ছে এক পাশে দাঁড়িয়ে হচ্ছে আপনাদের লেখালেখি করতেছি। আপনারা হচ্ছে যেভাবে যে সাইড থেকে বুঝতে সুবিধা হয় সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন। জানি হচ্ছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো, আপনারা হচ্ছে এই দিক থেকে লেখা থাকবে তাহলে। আচ্ছা, এরপর হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্যের কর্তা, কর্তৃবাচ্য মানে কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্য কর্তা, কর্ম কর্তৃবাচ্যের কর্তা, এগুলো কিন্তু কর্তা। যদি বলা হয় যে ভাইয়া কর্তৃক, একটা উদাহরণ যদি নেই, ভাইয়া কর্তৃক কাজটি করা হয়েছিল, একটু দেখুন যে ভাইয়া কর্তৃক কাজটি করা হয়েছিল, তার মানে এখানে এটা কিন্তু একটা কর্মবাচ্য, কর্তৃক আছে যেহেতু এই জন্য এটা কর্মবাচ্য। আর এই জন্য এটাকে বলা হয় কি কর্মবাচ্যের কর্তা। হ্যাঁ, ভাববাচ্যের কর্তা হচ্ছে কি আমার যাওয়া হবে না, এখানে আমার দাগটা যে থাকে সেটা হচ্ছে কি ভাববাচ্যের কর্তা কর্তা। এরপর থাকে হচ্ছে বাঁশি বাজে, একটু দেখুন, এতে একটু বোঝার ব্যাপার আছে। তো সেক্ষেত্রে দেখুন বাঁশি বাজে, এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। কেন এটা কর্ম কর্তৃবাচ্যের কর্তা? আপনারা বাচ্য যখন পড়বেন, মানে হচ্ছে ভয়েস যখন শিখবেন তখন কর্ম কর্তৃবাচ্যটা পাবেন। তো কেন হচ্ছে এটা বাঁশি বাজে হচ্ছে কর্ম কর্তৃবাচ্য? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বাঁশি কিন্তু নিজে বাজতেছে না, বাঁশিকে কেউ বাজাচ্ছে, বাট এটা কিন্তু এখানে নেই। দেখুন এখানে এমন ভাবে সাজানো আছে যে বাঁশি বাজে, তার মানে বাঁশি একা একাই কাজ করতেছে। এখানে বাঁশিটা কিন্তু করতে স্থানীয়, মানে বাঁশিটা কিন্তু কর্তার কাজ করতেছে এবং একসাথে কর্মের কাজ করতেছে। এই জন্য এটার নাম হচ্ছে কর্ম কর্তৃ বাচ্যের কর্তা। হ্যাঁ, আশা করি যে আপনারা হচ্ছে কর্তৃকারকের যে কতগুলো প্রকারভেদ আপনারা ফার্স্ট মানে নবম দশম শ্রেণীর বোর্ড বইতে পাবেন। আমার প্রতিটা বোঝানো শেষ। আমি 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 আশা করি যে আপনারা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছেন। এক ফার্স্ট ছিল হচ্ছে মুখ্যকর্তা, তারপর ছিল হচ্ছে প্রযোজককর্তা, ব্যতিহারকর্তা, তারপরে কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা, আর কর্ম কর্তৃবাচ্যের কর্তা। হ্যাঁ, কর্তৃকারক খুবই সহজ একটা কারক। এখান থেকে প্রশ্ন সম্ভাবনা যদি বলি যে খুব একটা নেই, ব্যতিহার আর হচ্ছে প্রযোজক বাদে। বাট এরপরে আমরা কর্মবাচ্য যেটা শিখব সেটা খুব ইম্পর্টেন্ট একটা কারক, এবং এই কারক থেকে জেনারেলি প্রশ্ন হয় এবং আমরা ম্যাক্সিমাম সময় এটা থেকে ভুল করে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি হচ্ছে আতিকুল ইসলাম রহিম, সে হচ্ছে কমেন্ট করছে কোনো নেগেটিভ মার্কস আছে কি, জানলে ভালো হয় ভাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি নেগেটিভ মার্কস থাকবে যখন বিগত বছর দেখা গেছে যে হচ্ছে 0.3 করে নেগেটিভ মার্কস কাটতো, বাট এবছর হয়তো 0.25 করে কাটার সম্ভাবনা আছে। বাট এটা যখন হচ্ছে রেজাল্ট দিবে, তারপর যখন পরিপূর্ণ একটা সার্কুলার বের হবে, তখনই বোঝা যাবে খুব ভালো ক্লিয়ার করে যে নেগেটিভ মার্কস কাটবে কি কাটবে না। আচ্ছা, এবার হচ্ছে কর্মবাচ্য। আচ্ছা, কর্মবাচ্যে যাওয়ার আগে আমি হচ্ছে একটা বাগধারা দিচ্ছি আপনাদের, যদি পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন যে হচ্ছে এই বাগধারার অর্থ কি। হ্যাঁ, চারটা অপশন থাকবে না, বাট হচ্ছে আপনারা একটু একটু বুঝে, বাগধারাটা কিন্তু বোঝার বিষয় যে অ্যাকচুয়ালি হচ্ছে বাগধারা বা প্রবাদ যেটার ভিতরে কি নিহিত আছে, কি বলা আছে সেটাই। আমি আপনাদের দিচ্ছি, এটা আপনারা অপশনে জানিয়ে দেবেন, না পারলেও কোনো সমস্যা নেই। আচ্ছা দেখুন, গস কপিন্থ গস কফিন্তবধ, গস কফিন্তবধ, এই বাগধাটি অর্থ কি? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবার দেখা যাক যে হচ্ছে
কমেন্ট আপনারা কি করতে পারেন, এত কমেন্ট আপনাদের দেখে হচ্ছে যে আপনারা এটা কি করতে পারেন, এটা কতটুকু পারেন, যে এটা এটা হচ্ছে গস কফিন্ত বধ, এই বাগধারাটির অর্থ কি। হ্যাঁ, আচ্ছা, এটা পারতে এটা হচ্ছে আপনারা লিখতে লিখতে আমরা হচ্ছে কর্মকারকটা জেনে নেই, যে কর্মকারক, কর্মকারকের কথা যদি বলতে হয়, অবভিয়াসলি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা কারক। যদি প্রশ্ন হয় সাধারণত কর্মকারক থেকে প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি, বাট একটি স্ট্র্যাটেজি ফলো করলে কর্মকারকটা কিন্তু পারাটা অস্বাভাবিক কোনো কিছু নয়। আচ্ছা আচ্ছা, যদি বোঝা না যায় আমি হচ্ছে আবার লিখে দিচ্ছি, এটা হচ্ছে গস কপিন্থ, গস কফিন্থ বধ, গস কফিন্থ বধ, গস কফিন্থ বধ, এই বাগধাটি অর্থ কি? হ্যাঁ, এবার কি বোঝা যাচ্ছে গস কফিন্থ বধ? নুসরাত শামিমা এ হচ্ছে বলতেছে যে মানে এই বাগধারাটি প্রথম শুনলাম। পরীক্ষার হলে হচ্ছে যদি পরীক্ষা হলে কিন্তু সহজ কোনো বাগধারা আসে না, একটু কিন্তু ভেবে চিনতে আইডিয়া খাটিয়ে তারপর হচ্ছে আপনাকে অ্যান্সার করতে হয়। তো আপনাদের সবার উদ্দেশ্যে বলা হচ্ছে মাথার উপর দিয়ে গেলেও আপনাদের এমন একটা ব্যাপার বুঝতে হবে যে বুঝে লিখতে হবে, যে বুঝতে হবে, আপনাদের হতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনারা জানেন কম বা হচ্ছে আপনারা আপনারা কিছু নিবেন জানার উদ্দেশ্যে কিন্তু ক্লাস করতেছেন। তার মানে আপনারা যদি হচ্ছে সবকিছু সহজভাবে পেয়ে যাচ্ছেন তাহলে ক্লাস করার কি মানে হলো? যার কারণে হচ্ছে জানেন বা না জানেন যতটুক বোঝেন অতটুক দিয়ে ট্রাই করুন, হতে হবে এমন কোনো কথা নেই। ভুলের মাধ্যমে আসলে সত্যিকার শিক্ষা মানে শিক্ষাটা শেখা যায়। তো সেক্ষেত্রে অবভিয়াসলি অ্যান্সারটা বলে দিব, এটার কাহিনী আছে। আহ, লেখাটা আরো বড় করলে ভালো হয় না? ওকে, আমি হচ্ছে আরো বড় করতেছি, অনেক বড় করতেছি। গস কফিন্থ বধ। হ্যাঁ, আচ্ছা, অপশনের কথা যদি বলেন তাহলে হচ্ছে অপশন দিয়ে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে অপশন দিয়ে ট্রাই করুন। অন্তঃসার শূন্য, কে কমেন্ট করলো দেখলাম অন্তঃসার শূন্য। ওকে, অন্তঃসার শূন্য অবস্থা। আচ্ছা, তারপর হচ্ছে নবাবী চালচলন, নবাবী চালচলন, মিথ্যা বাহানা, না হচ্ছে দূরদর্শিতা। এই চারটা অপশন আপনাদের। হ্যাঁ, আপনাদের কথা বুঝতে কি কোনো সমস্যা হয়? আতিক আহমেদ, আপনি লিখেছেন কথা বোঝা যায় না, ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা, আমার মনে হয় না হচ্ছে যে কেউ কথা বুঝতে প্রবলেম করতেছে। আপনারা কি কথা বুঝতে কোনো প্রবলেম করতেছেন? লেখা আমি কিন্তু অলরেডি বড় করে দিয়েছি এবং হচ্ছে চারটা অপশন দিয়েছি। এবার দেখি আপনারা কি অ্যান্সার করেন। এবার তো হচ্ছে আপনাদের অ্যান্সার করলে করা যেতে পারে। আচ্ছা, এটা এটা অ্যান্সার যদি বলা হয় গজ কপিন্ত বধ, একটু লক্ষ্য করেন এই যে গজ, এই গজ অর্থ কি? এই গজ অর্থ কিন্তু হাতি নয়, এই গজ অর্থ হচ্ছে ক্ষুদ্র কোনো পোকা, কোনো পোকা হচ্ছে, ক্ষুদ্র কোনো পোকা হচ্ছে, এই গজের অর্থ হচ্ছে ক্ষুদ্র কোনো পোকা। আর কপিন্থ, এই যে কপিন্থ যেটা আছে, এই কপিন্থ হচ্ছে কদবেল। কদবেল হচ্ছে বানরের খুব ফেভারিট একটা খাবার, এজন্য এই কদবেলকে বলা হয় কপিন্থ।
আর এই কদবেলের হচ্ছে যে মানে উপরের যে হচ্ছে বোটা থাকে, বোটা থেকে এই গজ নামক যে ক্ষুদ্র পোকা সে ঢুকে ভিতর থেকে সব খেয়ে মানে এমন একটা ব্যাপার করে যে ভিতরে সব খাওয়া বা উপরে সব ঠিক আছে, মানে মানে হচ্ছে উপরে ঠিকঠাক ভিতরে সদরঘাট যেটাকে বলা হয়। তো মানে এমন একটা ব্যবস্থা যে অন্তঃসার শূন্য, যার ভিতরে হচ্ছে কিচ্ছু নেই বাট উপর থেকে মনে হচ্ছে যে না সবকিছু ওকে। ব্যাপারটা হচ্ছে মাকাল ফলের মতো, উপর থেকে অনেক সুন্দর বাট ভিতরে কিছু নেই। হ্যাঁ, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে গস কপিন্ত বধ, এবং এই যে গস কপিন্ত বধ প্রবাদটি মূলত এই ধরনের একটি পৌরাণিক কাহিনী থেকে এসেছে। হ্যাঁ, আর আমরা জানি বাগধারা বা প্রবাদ সাধারণত প্রাচীন কোনো পুরনো কাহিনী থেকে আসে। আচ্ছা যাই হোক, আমরা এবার কর্মকারকের দিকে যাই। কর্মকারক, আচ্ছা, কর্মকারক জিনিসটা হচ্ছে কর্তা যা করে সেটা হচ্ছে কর্ম, বাট এটা বোঝাটা অনেক কঠিন, কিন্তু মাঝে মাঝে বোঝাটা কিন্তু খুব সহজ হয়ে থাকে। আমরা যদি দেখি যে কর্তা যা করে সেটাই কর্ম, বাট একটু লক্ষ্য করেন যে কর্মটা ডাক্তার ডাকো, দেখুন ডাকো, কে ডাকবে সেটা কিন্তু নেই এখানে, কে যে ডাক্তার ডাকবে সেটা নেই। আবার কে আছে, নজরুল পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, এ সুরাহা কোথাও খুঁজে পেলাম না। এখানে নজরুল, রবীন্দ্রনাথ দুইটা নিচে দাগ, দেখুন পড়লাম, কে পড়ছে এটা কিন্তু এখানে নেই, অর্থাৎ নামপদ কিন্তু এখানে উজ্জ্বল। আমরা যদি ইংরেজির দিকে তাকাই যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে হচ্ছে আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যেখানে ইউ উজ্জ থাকে, আমরা জানি যে এই উজ্জ থাকে সেখানে আদেশ, আবার হচ্ছে সেখানে হচ্ছে উপদেশ, অনুরোধ, নিষেধ এভাবে মনে হতে পারে। আর সেই ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে একটা মিল আছে কর্মকারকের, যে কর্মকারকে সেটা হতে পারে আদেশ, সেটা হতে পারে উপদেশ, বা সেটা হতে পারে অনুরোধ। এক্ষেত্রে যদি দেখি যে ডাক্তার ডাকো, এটা আদেশ, কে ডাকবে সেটা কিন্তু নেই। আবার নজরুল পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, দেখুন কি পড়ছে এটা কিন্তু এখানে নেই। তো আলটিমেটলি যখন ক্রিয়াকে প্রশ্ন করবেন, যখন কোনো নামপদ থাকবে না বাট নামপদের যেটা করছে সেটা থাকবে, সেটা হচ্ছে কি কর্মকারক। আর আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে যে ডাক্তার ডাকো বা হচ্ছে নজরুল পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, কে পড়ছে বা কে করছে নামপদটা নেই। আর এই নামপদ না থাকার জন্য যে মানে ক্রিয়াকে প্রশ্ন করা হয় সেখানে কোনো নামপদ নেই, সেখানে আছে কি একটা কর্ম আছে যেটা সে করবে, এই জন্য সেটা হচ্ছে কর্মকারক। যেমন হচ্ছে কে ডাকে, এটা কিন্তু নেই, বাট কাকে ডাকে, ডাক্তার ডাকো। হ্যাঁ, তো এটা কিন্তু হচ্ছে এই জন্য এটা হচ্ছে কর্মকারক। নজরুল পড়লাম, কে পড়ছে সেটা নেই, বাট কি পড়ছে, নজরুলের বই পড়ছে, রবীন্দ্রনাথের বই পড়ছে, বাট কে নজরুলের বই পড়ছে, কে রবীন্দ্রনাথের বই পড়ছে সেটা কিন্তু আমরা জানি না, এই জন্য কিন্তু হচ্ছে এটা কর্মকারক। হ্যাঁ, আর হচ্ছে এখন কর্মকারকের প্রকারভেদ আছে। কর্মকারকের প্রকারভেদের ভিতরে যদি বলা হয় যে হচ্ছে এট ফার্স্ট হচ্ছে যে মুখ্য কর্ম এবং গৌণ কর্মের ব্যাপারটা। মুখ্য কর্ম কি আর গৌণ কর্ম কি, একটু একটু অস্বাভাবিক হলেও বাট হচ্ছে এটাই সত্য যে কর্মকারকের ক্ষেত্রে মুখ্য এবং গৌণ কর্ম আমরা জানি যে মুখ্য সাধারণত মানুষকে প্রাধান্য দিতে হবে, মানুষ থাকবে মেইন,
মানুষ হচ্ছে একটা মানে সব থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণী, এর জন্য এটা সবসময় মুখ্য থাকবে, যেটা মুখ্য পর্যায়ে আমরা দেখে এসেছি। বাট না, কর্মকারকের ক্ষেত্রে একটু আলাদা। যেমন বাবা আমাকে, বাবা আমাকে একটি বই কিনে দিয়েছেন। কিনে দিয়েছে কে? মূলত বাবা। তো বাবা কিন্তু এখানে কর্তৃকারক, বাট এখানে কর্মকারক হচ্ছে আমাকে, এবং কি দিয়েছে? বই দিয়েছে। বাট লক্ষ্য করুন, এই যে বই, বইটা হচ্ছে বস্তুবাচক, আর এই জন্য এটা গৌণ কর্ম। আর আমাকে এটা ব্যক্তিবাচক, তাই এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে মুখ্য কর্ম। বই হচ্ছে মুখ্য কর্ম, আর আমাকে হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম। কর্মকারকের বেলায় হচ্ছে যেটার জীবন থাকবে না, বস্তুবাচক থাকবে, সেটা হচ্ছে মুখ্য কর্ম থাকবে, আর যার জীবন থাকবে সেটা হচ্ছে গৌণ কর্ম। এবং হচ্ছে একটা মজার ব্যাপার, কর্মকারকের ক্ষেত্রে সব সময় এই গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়। আপনারা যখন সৌমিত্র শেখর স্যারের বই পড়বেন, তখন দেখবেন হচ্ছে এভাবে একটা এমসিকিউ আছে, যে হচ্ছে কর্মকারকে কোন ক্ষেত্রে হচ্ছে বিভক্তি হয়, সেটা অবশ্যই থাকবে হচ্ছে গৌণ কর্মে বিভক্তি হয়। যেমন আমাকে, দেখুন এক্ষেত্রে কিন্তু একটা বিভক্তি আছে, কে, মানে এই বিভক্তি, বাট বইতে কিন্তু কোনো বিভক্তি নেই। এই জন্য হচ্ছে বাবা আমাকে একটি বই কিনে দিয়েছেন, এক্ষেত্রে আমাকে হচ্ছে গৌণকর্ম, যার সাথে বিভক্তি আছে, আর হচ্ছে বই হচ্ছে হচ্ছে মুখ্য কর্মের সাথে কোনো বিভক্তি নেই। এরপর হচ্ছে সমধাতুস কর্ম যদি বলা হয়, সমধাতুস কর্মটা কি? সমধাতুস কর্ম যেখানে ধাতু সমান সমান ভাবে থাকবে, যেখানে ধাতু থেকে পরের ক্রিয়াটা ধাতু মানে উৎপন্ন হবে বা হচ্ছে সৃষ্টি হবে, সেটা হচ্ছে সমধাতুস কর্ম। যেমন হচ্ছে খুব এক ঘুম ঘুমিয়েছি, খুব এক ঘুম ঘুমিয়েছি। দেখুন, এই ঘুমিয়েছি যে হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়াটার সাথে কিন্তু একটা ভাই ভিডিওতে কোনো প্রবলেম দেখা দিচ্ছে নাকি? তানভীর ভাই, ভাই ভিডিও তো অফ হয়ে গেছে, ভিডিও অন করতে পারলাম না। তানভীর ভাই,
We are traveling sound playing the video. This video. Like the soldiers. আচ্ছা ঠিক আছে তাহলে না Let's go this way. No. ভাই অফ হয়ে গেছে কেন চলছে তো বাট এখানে তো অফ দেখাচ্ছে আচ্ছা একটু প্রবলেম দেখা দিয়েছিল সরি এই জন্য সময় বেশি লাগলো তো হচ্ছে সমধাতুজ কর্ম যদি দেখি খুব ঘুমিয়েছি তো এক্ষেত্রে এই যে ঘুমিয়েছি এক্ষেত্রে যে ধাতুটা ঘুম দেখুন এক্ষেত্রে ধাতু কি ঘুম এই ধাতুটা কিন্তু এই ঘুম থেকে এসেছে পাশাপাশি দুইটি ধাতু এই জন্য এটাকে বলা হয় কি সমধাতুজ মানে সমান সমান ধাতু সমধাতুজ কর্মের ক্রিয়া এটাকে এই জন্য বলা হয় হচ্ছে সমধাতুজ কর্ম এরপর হচ্ছে উদ্দেশ্য এবং বিদের ব্যাপারটা যে হলুদকে আমরা বলি হলিদ্রা উদ্দেশ্যটা কি হলুদ আর হলিদ্রাটা কি বিদে এই জন্য হচ্ছে কি হলুদকে আমরা বলি হলিদ্রা এটা হচ্ছে উদ্দেশ্য এবং বিদে কর্ম আচ্ছা এই ছিল কর্মকারকটা বেসিক্যালি বোঝার জন্য মেইন ব্যাপার হচ্ছে কি আপনি ক্রিয়াকে প্রশ্ন করবেন কিন্তু কর্মকারকের বেলায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হচ্ছে নামপদ থাকবে না ওয়ান টাইপ অফ ইম্পারেটিভ সেন্টেন্সের মতো উজ্জ থাকবে এটা হচ্ছে কর্মকারক আর কারকের ক্ষেত্রে যখন আপনার প্রশ্ন আসবে তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে চারটা অপশন থাকবে অবভিয়াসলি তো এই চারটা অপশনের ভিতরে প্রথম আস্তে আস্তে বাদ দেওয়া ট্রাই করবেন যে কোনটা না 100% শিওর যেমন অপাদান কারক কিছু সূত্র আছে এর বাইরে হচ্ছে অপাদান কারক আর হচ্ছে অধিকারক মানে কর্তৃকারক হচ্ছে এটা কর্মকারক এটা এখন এট লাস্ট হচ্ছে মানে এখন হচ্ছে যেটা শিখলাম এট লাস্ট হচ্ছে সমধাতুজ কর্ম এক্ষেত্রে খুবই সহজ একটা ব্যাপার যে ঘুমিয়েছি আর ঘুম যে একটা ধাতুতে উৎপন্ন এটা হচ্ছে সমধাতুজ কর্ম এটা হচ্ছে কর্মকারক এটা হচ্ছে আমরা দেখবো করণ কারক এই ব্যাপারটা যে করণ কারক করণ কারকটা হচ্ছে ক্রিয়া যেটা দিয়ে কাজটা করে যেটার দ্বারা কাজটা সম্পন্ন হয় সেটা হচ্ছে করণ কারক আমরা করণ কারককে কিভাবে অর্থাৎ হাউ দিয়ে প্রশ্ন করলে বা কি দ্বারা প্রশ্ন করলে হচ্ছে আমরা করণ কারক পেয়ে থাকি জেনারেলি তো হচ্ছে এই জন্য করণ কারকের সাথে সবসময় তৃতীয়া বিভক্তি যুক্ত হয়
ম্যাক্সিমাম ক্ষেত্রে করণ কারকের সাথে তৃতীয় বিভক্তি যুক্ত হয়ে থাকে। একটু লক্ষ্য যদি করি, করণ অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়, যার মাধ্যমে কর্তা ক্রিয়া সম্পাদন করে সেটাকে বলা হয় কি করণ কারক। যেমন ডাকাতরা লাঠি দিয়ে গৃহস্বামীকে আঘাত করল। দেখুন, কাজটা করছে হচ্ছে ডাকাতরা, মানে ক্রিয়ার সাথে হচ্ছে ডাকাতের একটা নামপদের সম্পর্ক। কিভাবে সম্পর্কটা সৃষ্টি হলো? লাঠি দিয়ে আঘাত করার মাধ্যমে। তার মানে কোনো যন্ত্র বা কোনো উপায়ে আঘাত করছে, এই জন্য এটা কিন্তু করণ কারক হয়েছে। যেমন হাও মানে কিভাবে আঘাত করছে? লাঠি দিয়ে। বা কি দ্বারা আঘাত করছে? লাঠি দিয়ে। এই যে প্রশ্নটা পাওয়া গেছে, এই প্রশ্নটা হচ্ছে মূলত মানে করণ কারক এবং হচ্ছে হাও বা কি দ্বারা বা কিভাবে, কিসের উপায়ে, কোন কোন মানে কি, মানে কি করলে কোন কাজটা হবে, সেটা হচ্ছে কি মূলত করণ কারকের একটা মেইন পার্ট। যে ডাকাতরা লাঠি দিয়ে গৃহস্বামীকে আঘাত করলো। বা যদি বলা হয় শিকারী বিড়াল গোফে চেনা যায়। দেখুন, চেনা যায় বিড়ালকে কিসের মাধ্যমে চেনা যায়, কি উপায়ে চেনা যায়? গোফ দেখে চেনা যায়। আর এজন্যই বলা হচ্ছে কিন্তু যে হাও বা কিসের দ্বারা প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়। করণ কারকের কোনো প্রকারভেদ নেই, করণ কারক খুবই সহজ একটা কারক। আর এই জন্য হচ্ছে করণ কারকের বেলা আমরা সময়টা কম নিব। আচ্ছা, এরপর হচ্ছে সম্বোধন কারক। সম্প্রদান কারক, সম্প্রদান কারক আমি ক্লাসের প্রথমেই বলছি যে হচ্ছে সম্প্রদান কারককে অনেক ব্যাকরণবিদরা মানে না। তার কারণ হচ্ছে মনে করা হয় যে সম্প্রদান কারক ব্যাকরণের কোনো দরকার নেই, তারপর হচ্ছে কিন্তু একটা প্রয়োজনীয়তা থেকে যায়। বাট সম্প্রদান কারকটা কিন্তু আমাদের সোসাইটিতে অনেক বেশি প্রয়োজন। কারণ আমরা যদি লক্ষ্য করি দুটো জিনিস, একটা হচ্ছে মায়ের স্নেহ বা মায়ের ভালোবাসা, আর নার্সদের স্নেহ বা নার্সরা যে আমাদের সেবা দেয়, দুটো কিন্তু অবভিয়াসলি আলাদা। একটা ব্যাপার হচ্ছে টাকার বিনিময়ে, আর একটা হচ্ছে কোনো টাকার বিনিময়ে ছাড়া। যেহেতু এই দুইটার ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন আছে, সেহেতু আমাদের অবভিয়াসলি সম্প্রদান কারকেরও দরকার আছে। আর এজন্য আমাদের বাংলা সেকেন্ড পেপার বোর্ড বই হচ্ছে এই সম্প্রদান কারক নিয়ে হচ্ছে দেয়া আছে, আর আমরা এটাই শিখব। তার আগে সম্প্রদান কারক, যা সম্প্রদান কারকে যাওয়ার আগে এর একটা আলাদা নাম আছে, নিমিত্তার্থী। নিমিত্তার্থী, এটার এটার আর একটা নাম নিমিত্তার্থী কেন? এটা হচ্ছে মেইন প্রশ্ন। দেখুন, কেন নিমিত্তার্থী এটার নাম? মেইন বইতে হচ্ছে উদাহরণ পাবেন, বেলা যে পড়ে এলো, জলকে চলো। একটু লক্ষ্য করুন যে জলকে দাগ আছে, এটা কোন কারক? এটা অর্থটা কি? বেলা যে পড়ে এলো জলকে চলো, তার মানে হচ্ছে বেলা শেষ হতে চলতেছে, জল আনতে চলো, জল আনতে চলো। মানে জল আনা হচ্ছে একটা উদ্দেশ্য। বেলা পড়ে এসতেছে, আমার উদ্দেশ্যটা কি? দ্রুত যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমার জলটা আনতে হবে। এই উদ্দেশ্য যেটা আছে, এই উদ্দেশ্যকে বলা হয় নিমিত্তার্থে। এই জন্য সম্প্রদান কারকের অপর নাম হচ্ছে নিমিত্তার্থে। এবং সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি বসে, এবং এই আর হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি বসে। এইটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তির ভিতরে প্রথম মানে ডিফারেন্স, যে কেন দ্বিতীয় এবং কেন চতুর্থ। সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি বসে এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি বসে। দেখুন, আমি যদি আরেকটা উদাহরণ দেই, যে বালিকা হজ যাত্রা, হজ যাত্রা একটু লক্ষ্য করুন, এই যে হজ যাত্রা, এটা কিন্তু হচ্ছে নিমিত্তার্থের দিকে যাবে। কেননা আমরা যখন হজের জন্য যাত্রা করি তখন আমাদের একমাত্র উদ্দেশ্য থাকে হজ।
সেখানে কিন্তু আমরা সৌদি আরব ঘুরতে যাই না বা অন্য কোনো কাজ করতে যাই না, আমরা এই জন্য যাই যে হচ্ছে হজ করতে হবে, একমাত্র উদ্দেশ্য হচ্ছে হজ। এই জন্য কিন্তু এটা নিমিত্তার্থে হজ যাত্রা। আচ্ছা, এবার সম্বোধন কারকের ব্যাপার দেখি। যে কোনো কিছু সত্য ত্যাগ, মানে যার কোনো বিনিময় নেই, বিনামূল্যে তুমি যেটা করতেছো, যেটা তুমি ফেরত নিয়ে আসতে পারবা না, সেটা হচ্ছে কি সম্প্রদান কারক। যেমন হচ্ছে মসজিদে চাঁদা দাও। আচ্ছা, মসজিদে যদি কেউ চাঁদা দেয় বা মসজিদে যখন কোনো মিলাদ বা মাহফিল হয় তখন যে চাঁদাটা দেয়, সেই চাঁদাটা কি হচ্ছে কখনো কেউ ফিরিয়ে নিয়ে আসে, কেউ কখনো ফিরিয়ে নিয়ে আসতে পারে না। অর্থাৎ যে জিনিসটা কখনো কেউ নিয়ে আসতে পারবে না, যার কোনো বিনিময় থাকবে না, যেটা সে সত্য ত্যাগ করবে, নিজ ইচ্ছায় ত্যাগ করবে, সেটা হচ্ছে কি সম্প্রদান কারক। আর এই জন্য এটা সম্প্রদান কারক। অন্ধজনে দেহ আলো, হ্যাঁ, এটা কি সম্প্রদান কারক। কিভাবে? আমি যদি বলি যে হয়তো বা ধরুন একজন অন্ধ লোক রাস্তায় এপারে আছে, আপনি হচ্ছে তাকে হচ্ছে ওই পারে নিয়ে নিলেন, মানে অর্থাৎ তার চোখে আপনি আলো ফিরিয়ে দিলেন, আপনি কি তার কাছ থেকে বিনিময় কিছু নিচ্ছেন? কিছু নিচ্ছেন না। এই জন্য কিন্তু অন্ধজনের দেহ আলো, এটাও কিন্তু সম্প্রদান কারকের দিকে যাবে। সৎ পাত্রে কন্যা দাও, এটা নিয়ে যদি অনেক কথা আছে, তারপর এটা কিন্তু সম্প্রদান কারক। তো কেননা হচ্ছে সৎ পাত্র যখন কন্যা দেয়া হয় বা কন্যা যখন প্রথম বিয়ে হয়, তো দেখা যাবে কি এরপর থেকে কিন্তু কন্যা বাড়ি চলে আসতে পারে, বা কিন্তু তার প্রথম বিয়েটা থাকলো না, আলটিমেটলি কিন্তু সে কিন্তু সে আগের মেয়ে হিসেবে কিন্তু সে বাসা আসতে পারতেছে না। আর এবং যখন কোনো বাবা যখন কোনো কন্যাকে ত্যাগ করে, তখন কিন্তু তাকে হচ্ছে খুব ভালোভাবেই ত্যাগ করে। এই জন্য একটা কথা আছে, রবীন্দ্রনাথ বলছে বলছে যে হচ্ছে এভাবে একটা কথা আছে, আহ, যে হচ্ছে আহ, হৈমন্তী গল্পে সে হচ্ছে হৈমন্তীকে উদ্দেশ্য করে বলেছিল যে হচ্ছে আহ, মানে যাহা দিলাম তা হচ্ছে এমন ভাবে দিলাম, সেটা ফিরে নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। মানে হচ্ছে কন্যাকে সে হচ্ছে তার কন্যার ওয়াইফের কাছে, মানে হাজবেন্ডের কাছে সে হচ্ছে মানে এমন ভাবে বিয়ে দিয়েছে, তাকে আর ওই মেয়ে হিসাবে পাওয়ার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা তার নেই, সে তারই বউ হিসাবে থাকুক। এভাবে হৈমন্তীতে কথা আছে। তো সেক্ষেত্রে দেখবেন যে এই ধরনের কিন্তু চিন্তা ভাবনার দিক থেকে বলা যায় যে কন্যা, সৎ পাত্রে কন্যা দাও, এই জিনিসটা কিন্তু হচ্ছে আপনি সেই যে যখন কন্যা দান করবেন আপনি নিয়ে আসতে পারবেন। এর জন্য এটা কিন্তু সম্প্রদান কারক। এটা হচ্ছে সম্প্রদান কারক। এবং সম্প্রদান কারকের ভিতরে যে নিমিত্তার্থে সম্প্রদান আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি কিছুক্ষণ আগে, যে বেলা যে পড়ে এলো জলকে চলো, মানে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট উদ্দেশ্যে যাবে, সেটা হচ্ছে কি নিমিত্তার্থে। আচ্ছা, এবার হচ্ছে অধিকরণ কারক। খুব ইম্পর্টেন্ট একটা কারক এবং খুবই সহজ যদি বুঝতে পারেন। অধিকরণ কারক, অধিকরণ কারক। অধিকরণ জিনিসটা হচ্ছে দুইটা ক্ষেত্রে রিলেটেড। একটা হচ্ছে সময় থাকবে, আর একটা হচ্ছে স্থান থাকবে। এই দুইটা বেসিক্যালি অধিকরণ কারক হয়। আর একটা আলাদা অধিকরণ কারক হচ্ছে, সেটা হচ্ছে ভাব। ভাব বলতে কি বোঝায় এটা আমরা ফার্স্টে শিখব। এবং ভাবে সবসময় সপ্তমী বিভক্তি হয়ে থাকে অধিকরণ কারকে। যেমন কান্নায় শোক মন্দীভূত হয়। দেখুন, যখন কেউ মারা যায় কান্না করে, কেন কান্না করে? কারণ হচ্ছে তার শোকটা যাতে হচ্ছে কান্না করতে করতে একটা সময় তার শোক শেষ হয়ে যায়, মানে কান্নাটাই শোকটা দমিয়ে রাখে। মানে এটা তার ভাব, কিন্তু একটা সময় সে দুঃখ ভারাক্রান্ত মনে থাকে, একটা সময় কান্না করতে করতে সে বুঝতে পারে তার ভাবটা কিন্তু হচ্ছে শেষ হয়ে যায়, মন্দীভূত হয়। এই জন্যই হচ্ছে এই যে ভাবটা, এটাও কিন্তু হচ্ছে অধিকরণ কারক। এখন সময়ের অপর একটা নাম আছে কাল, মানে কালাধিকরণ। আর স্থানের একটা নাম আছে আধারাধিকরণ। আধারাধিকরণ, দেখুন, যদি বলা হয় সকালবেলা আমি তাকে দেখেছিলাম, এখানে সকালবেলা কখন, একটা সময়, এই যে সকালবেলাটা হচ্ছে কি অধিকরণ কারক। এবং হচ্ছে বাড়ি থেকে নদী দেখা যায়, এটা হচ্ছে কি বাড়ি থেকে, মানে হচ্ছে কোথা থেকে? বাড়ি থেকে নদী দেখা যায়, এটা একটা স্থান।
মানে হচ্ছে বাড়ি থেকে নদী দেখা যায়। অর্থাৎ সময় বা স্থান যেটাকে বোঝাবে সেটা হচ্ছে কি অধিকরণ কারক। এখন হচ্ছে এই স্থানের ভিতরে আসলে আরো অনেক প্রকারভেদ আছে। মানে হচ্ছে আধারাদিকরণের ভিতরে প্রকারভেদ হচ্ছে 3 প্রকার: ঐকদেশিক, অভিব্যাপক আর বৈষয়িক। এটা বোঝানোর জন্য একটা হচ্ছে আমরা একটা পুকুরে নিলাম। ধরুন এটা একটা পুকুর সম্পূর্ণটা। পুকুরের পুকুরের কিন্তু পানি থাকে সব স্থানে, পানি থাকে কিন্তু সব স্থানে, একটু লক্ষ্য করেন। কিন্তু মাছ কিন্তু সব স্থানে থাকে না, মাছ থাকে নির্দিষ্ট কিছু স্থানে। এই মাছ, এই মাছ, এই মাছ, এই মাছ। দেখুন, যেটা সমগ্র স্থান জুড়ে থাকবে, একটা ব্যাপকতা নিয়ে থাকবে। এখানে যেমন পানি, নদীর পানি, এটা কিন্তু হচ্ছে অভিব্যাপক। আর এই যে মাছ, এটা কিন্তু একটা স্থানে থাকে। পুকুরের যে কোনো একটা স্থানে মাছ থাকে, সব স্থানে থাকে না। এখানে কি ঐকদেশিক। যে যদি বলা হয় যে রাজার দুয়ারে হাতি বাঁধা, দেখুন রাজার দুয়ার কিন্তু হচ্ছে অনেক বড়, অনেক বড় একটা দুয়ার। রাজার দুয়ার বা হচ্ছে দুয়ারের কোনো একটা স্থানে, কোনো একটা পাশে হচ্ছে হাতিটা বাঁধা, যার জন্য এটা কিন্তু ঐকদেশিক এবং নিকটে অর্থে, দুয়ারের কাছে, সামীপ্য অর্থে ঐকদেশিক। আবার যদি বলা হয় যে তিলে তেল আছে, দেখুন তিল, অনেক তিল, তিল মিলে কিন্তু তিল তেল হয়। তিলে তেল আছে, এই যে তিলের সমগ্র স্থান জুড়ে কিন্তু তেল আছে। তিলে মানে তৈল আছে। যদি বলি যে এই যে তৈলটা আছে তিলে, এটা সমগ্র স্থান জুড়ে আছে, পানির মতো সমগ্র স্থান, তেলের সমগ্র স্থান জুড়ে আছে। এই জন্য কিন্তু এটা হচ্ছে কি অধিকরণ কারক, মানে অভিব্যাপক অর্থ হবে অধিকরণ কারক। আর বৈষয়িকটা কি, খুবই সহজ একটা। এই বৈষয়িক হচ্ছে নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট বিষয়ে সে পারদর্শী থাকবে। যেমন আমাদের সেনারা, আমরা সেনাবাহিনী কেন রেখেছি? যুদ্ধ করার জন্য। তারা অবশ্যই যুদ্ধে ভালো, বা সে গণিতে ভালো। এই জিনিসগুলো যেটা যে যে বিষয়ে পারদর্শী, এটার জন্য সাধারণত হচ্ছে বৈষয়িক, যে বৈষয়িক অধিকরণ কারকটা ব্যবহৃত হয়ে থাকে। এটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকটা আমি যদি আবার বলি, যে অধিকরণ কারক চেনার ক্ষেত্রে 2টা জিনিস কাজে লাগতে হবে। একটা হচ্ছে কালাদিকরণ, আর হচ্ছে আধারাদিকরণ। একটা হচ্ছে বাবাদিকরণ। বাবাদিকরণ হচ্ছে কি, কান্নাশক মন্দবিত হয়, বা হচ্ছে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়। হ্যাঁ, সূর্যোদয় হলে কিন্তু একটা জিনিস হচ্ছে, একটা ভাবটা দূর হয়ে যায়, অন্ধকার ভাবটা দূর হয়ে দিন আসে। এই ধরনের ব্যাপারটা হচ্ছে ভাবাদিকরণ। আর কালাদিকরণ হচ্ছে সময় রিলেটেড, যেখানে সময়টা থাকবে, মানে কখন জিনিসটা হয়, এটা হচ্ছে হচ্ছে কি কালাদিকরণ। আর আধারাদিকরণ মানে স্থান রিলেটেড। এই আধারাদিকরণকে আবার ভাগ করা হয়েছে 3 ভাগে: ঐকদেশিক, অভিব্যাপক আর বৈষয়িক। ওই অভিব্যাপক হচ্ছে কি সমগ্র স্থান জুড়ে যেটা থাকবে, সেটা কি অভিব্যাপক, মানে ব্যাপক, ব্যাপকতা জুড়ে। আর ঐকদেশিক মানে হচ্ছে কি যেটা এক কেন্দ্রিক, যেটা এক কেন্দ্রিক স্থান জুড়ে থাকবে, যেখানে মানে যেমন বনে বাঘ আছে, যদি বলি বনে গাছ আছে, তাহলে কিন্তু একটা অভিব্যাপকের দিকে যাবে, বনের সমগ্র স্থান জুড়েই গাছ আছে। বাট বনে বাঘ আছে যদি বলা হয়, তো বনের কিন্তু সব অঞ্চলে, সব স্থানে কিন্তু বাঘ থাকে না, সেটা কিন্তু ঐকদেশিকের ক্ষেত্রে যাবে। আচ্ছা, সর্বশেষ হচ্ছে অপাদান কারক। অপাদান কারকটা ওয়ান টাইপ অফ সূত্রের মতো। আপনারা এটা সূত্র হিসেবে মুখস্থ করতে পারেন। সূত্রটা কিভাবে আসে দেখুন: বিচ্যুত, গোটা আলগা ফল গাছে থাকে না। দেখুন, বোটা আলগা ফল গাছে থাকে না, তার মানে কি? বিচ্যুত মানে পড়ে যা, মানে নিচে পড়ে যা, পড়ে যেটা যায়, নিচে পড়ে যাওয়া। অর্থাৎ যে জিনিসটা নিচে পড়ে যায় সেটা হচ্ছে কি বিচ্যুত, এক স্থান থেকে অন্য স্থানে একটা বিচ্যুত ঘটে, এটা হচ্ছে কি বিচ্যুত। তারপর হচ্ছে কি গৃহীত। যদি গৃহীত ধরি,
গৃহীত। দেখুন সুক্তি থেকে মুক্ত মেলে। সুক্তি মানে কি? শামুক বা ঝিনুক। মুক্ত মানে মুক্তা। আমরা জানি শামুক বা ঝিনুকের ভিতরে বিশেষ করে মুক্তা পাওয়া যায়। তারা হচ্ছে নিজেরা আটকে রাখে, মানে গৃহীত, রক্ষা করে রাখে। এই জন্য কিন্তু এটা গৃহীত অর্থে অপাদানকারক। এরপর দেখুন জাত অর্থে। জাত যেমন যদি বলি খেজুরের গুড় বা খেজুরের রস, দেখুন এটা যদি রসটা কি জাত? খেজুর জাত। এই জন্য কিন্তু এটা জাত অর্থে। বিচ্যুত অর্থে অপাদানকারক, গৃহীত অপাদানকারক, আর জাত অর্থে অপাদানকারক। তারপর হচ্ছে দেখুন আরম্ভ। কোনো কিছু শুরু হওয়া, শনিবার থেকে পরীক্ষা শুরু। একটা আরম্ভ হওয়ার ব্যাপার, শনিবার থেকে পরীক্ষা শুরু, একটা পরীক্ষা শুরু হওয়ার ব্যাপার। এক্ষেত্রে কিন্তু একটা অপাদান কারকের দিকে যাবে, কারণ এটা হচ্ছে সূত্রের মতো, সূত্রের ভিতরে পড়ে আরম্ভ অর্থে। একইভাবে আরম্ভ যদি বলা হয় বিরত, মানে পাপে বিরত হও বা খারাপ কাজে বিরত হও, মানে বিরত অর্থেও কিন্তু হচ্ছে অপাদান কারক হয়। আবার একইভাবে হচ্ছে ভীত মানে ভয়, ভীত অর্থে বাঘকে ভয় লাগে বা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই যে ভয়, ভীত অর্থে, সেটাও কিন্তু হচ্ছে অপাদান কারক। যেমন বাবাকে বড্ড ভয় লাগে, বাবাকে ভয় লাগে যদি বলি, ভয় যেহেতু আছে সেহেতু বাবাকে কি? অপাদান কারক। এরপর হচ্ছে আরো একটা ব্যাপার, আরো কিছু সূত্রের মতো আছে দূরীভূত অর্থে, দেশ থেকে পঙ্গপাল দূরীভূত হয়েছে। হ্যাঁ, তো হচ্ছে তারপর হচ্ছে কি, তারপর যেটা আলাদা তিনটা আছে অপাদান কারকের ব্যাপার, সেটা হচ্ছে স্থানবাচক, দূরত্ববাচক আর নিক্ষেপ। স্থান, দূরত্ব আর নিক্ষেপ। স্থান, তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, তিনি চট্টগ্রাম গেলেন। তিনি চট্টগ্রাম গেলেন, এটা স্থানবাচক। কোথায় গেছেন বা কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে। এটা কিন্তু হচ্ছে অপাদান কারক। দূরত্ব কি? চট্টগ্রাম থেকে ঢাকা ধরেন 400 কিলোমিটার। এক্ষেত্রে এটা দূরত্ব নির্দেশ করছে 400 কিলোমিটার, এটা কিন্তু অপাদান কারক। নিক্ষেপ কি? ধরেন চট্টগ্রামে বোমা নিক্ষেপ হয়েছে। নিক্ষেপ হয়েছে, দেখুন এই যে বোমা নিক্ষেপ হওয়া, এটাও কিন্তু হচ্ছে অপাদান কারক। স্থান, দূরত্ব, নিক্ষেপ। তার মানে অপাদান কারক সূত্রের মতো আমরা জানলাম হচ্ছে বিচ্যুত অর্থে কিভাবে অপাদান কারক হয়। কোনো কিছু পড়ে যাওয়া মানে বিচ্যুত ঘটা, যেমন ছাদ থেকে পানি পড়ে যাওয়া অর্থে। গৃহীত অর্থ হচ্ছে যেটা ভিতরে রক্ষিত থাকে, যেমন হচ্ছে শক্তি থেকে মুক্ত মেলে, শক্তির ভিতরে মানে ঝিনুকের ভিতরে হচ্ছে মুক্তটা পাওয়া যায়। তারপর হচ্ছে আপনার জাত অর্থে কোনো কিছু জাত, যেমন খেজুর জাত, খেজুরের রস, তালের গুড়, জাত অর্থে। তারপর হচ্ছে আরম্ভ হওয়া, বিরত, ভয়, দূরীভূত। এই কয়টা সূত্রের মধ্যে এই কয়টা হচ্ছে অপাদান কারক, এবং এই তিনটা আলাদা, স্থান, দূরত্ব এবং নিক্ষেপ। এই সূত্রের মতোই এই তিনটাও নিয়ে নেবেন। এই তিনটা থেকে কিন্তু প্রশ্ন হয়, এবং এটা হচ্ছে কি? অপাদান কারক। আচ্ছা, এই হচ্ছে কারকের ওভারঅল ব্যাপার। এখন কারক ছাড়াও আর একটা ব্যাপার আছে,
আমি যদি বলি কখনো, বা যদি কখনো আপনারা দেখেন এভাবে যে রহিমের ভাই, রহিমের ভাই ঢাবিতে চান্স পেল, দেখুন চান্সটা কে পেয়েছে, একটু লক্ষ্য করুন যে রহিমের ভাই। আসলে এক্ষেত্রে ক্রিয়াপদের সাথে নামপদের কি কোনো সম্পর্ক আছে? রহিমের ভাই তো নেই, এখানে নামটা তো নেই। তো আলটিমেটলি এই জন্য কিন্তু এটা কারক নয়, এই জন্য এটা, এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে কারক নয়। কারক নয়, কেননা হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের কোনো সম্পর্ক নেই, এই জন্য এটাকে বলা হয় কি, সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ, কারক এবং সম্বন্ধ পদ খুব রিলেটেড একটা জিনিস, বাট টোটালি আলাদা। কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকবে, বা সম্বন্ধ পদে ক্রিয়াপদের সাথে নামপদের কোনো সম্পর্ক থাকবে না, এটা হচ্ছে সম্বন্ধ পদ। এবং সম্বন্ধ পদে সবসময় ষষ্ঠী বিভক্তি হয়, যেমন র এর ষষ্ঠী মানে ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে। এরপর হচ্ছে সম্বোধন পদ। সম্বোধন মানে হচ্ছে কাকে কোনো কিছু নাম ধরে ডাকা, যেমন ও মাঝি আমাকে নিয়ে নাও। হ্যাঁ, এই যে ও মাঝি আমাকে নিয়ে নাও, মাঝিকে যে আমি ও মাঝি বলে সম্বোধন করলাম, এটাকে বলা হয় কি, সম্বোধন পদ। সম্বোধন পদে জেনারেলি আগে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতো, কিন্তু এখন কমা ব্যবহৃত হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে হচ্ছে সম্বোধন পদে কি ব্যবহৃত হয়, সম্বোধন পদে ব্যবহৃত হচ্ছে কমাটা। আচ্ছা, এটা হচ্ছে কারক, সম্বন্ধ পদ এবং মানে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। হ্যাঁ, আচ্ছা আমরা আরেকটা বাগধারা শিখে নিই। আপনাদের অ্যান্সার করতে হবে না, আপনাদের কোনো কমেন্ট করতে হবে না বাগধারার ব্যাপারে, জাস্ট আপনারা শিখে নেবেন। একটা শিখলাম হচ্ছে গস কফিন্ত বধ, এর অর্থ হচ্ছে অন্তঃশ্বাস শূন্য। এর হচ্ছে গজ হচ্ছে এমন একটা ক্ষুদ্র পোকা, যে পোকাটা কদবেলের ভিতরে গিয়ে কদবেলের ভিতরটা খেয়ে উপরেরটা উপরের মতোই রাখে, আর এজন্যই ভিতরটা ফাঁকা হয়ে যায়, মানে অন্তঃশ্বাস শূন্য একটা অবস্থা। এই জন্য গস কফিন্ত বধ বাগধাটি অর্থ হচ্ছে অন্তঃশ্বাস শূন্য অবস্থা। এখন যদি বলা হয় যে গস কচ্ছপ, গস কচ্ছপ, দেখুন এক্ষেত্রে কিন্তু গস মানে হাতি, আর কচ্ছপ তো আমরা জানি কচ্ছপ। এক্ষেত্রে কিন্তু একটা কাহিনী আছে, পুরাণ অনুসারে বা ইতিকথা অনুসারে দুই ভাই সুবচন আর হচ্ছে সুপ্রতীক, দুই ভাই। সুবচন হচ্ছে মানে সুভাষণ হচ্ছে বড় ভাই, এবং হচ্ছে সুপ্রতীক হচ্ছে ছোট ভাই। তো তাদের ভিতরে জমি জমা নিয়ে বিবাদ ছিল, সব সময় চলে আসতেছিল তাদের বাবা মৃত্যুর পর থেকে। তো হচ্ছে বড় ভাই ছোট ভাইকে হচ্ছে মানে এক কথায় করলো, মানে হচ্ছে অভিসম্পদ করলো। আর আমাদের কিন্তু কথিত আছে যে আগের হচ্ছে যে মানে বরদোয়া গুলো বা হচ্ছে অভিসম্পদ গুলো কিন্তু সরাসরি লেগে যেত, এবার একটা ব্যাপার। তো বড় ভাই ছোট ভাইকে বললো যে হচ্ছে গজ, মানে তুই গজ হয়ে যা, তুই হাতি হয়ে যা। ছোট ভাই মানে সুপ্রতীক তখন হাতি হয়ে গেল। এরপর সে বলল কি হচ্ছে, মানে সুপ্রতীক কি বললো যে তুই হচ্ছে মানে কচ্ছপ হয়ে যা, সে হচ্ছে কচ্ছপ হয়ে গেল। এরপর দুইজনের আবাসের স্থান দুইটা আলাদা, বাট আলটিমেটলি তাদের সাথে যখনই দেখা হয় তখনই হচ্ছে বিশাল হচ্ছে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, এবং তাদের একসময় স্ত্রী পরিজন যারা হয় তাদের সাথেও ঝগড়া বিবাদ লেগে থাকে। এজন্য গস কচ্ছপ মানে হচ্ছে দীর্ঘকাল ব্যাপী বা মানে দীর্ঘকাল ব্যাপী যে শত্রুতা থাকে, মানে অনেক সময় জুড়ে যে যুদ্ধ, যে শত্রুতা, সেটা হচ্ছে কি গস কচ্ছপ বাগধার একটি অর্থ, অনেক সময় ধরিয়া যুদ্ধ, মানে দীর্ঘ শত্রুতা, দীর্ঘ শত্রুতা, এটা হচ্ছে গস কচ্ছপের বাগধাটি অর্থ। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা যদি বাগধারা শিখি আমরা, সেটা হচ্ছে যে খানজা খা। খানজা খা, ক্ষয়কারে খা, নিয়োজন আকার খানজা, খানজা খা।
খানজাখা ভাগধারাটির অর্থ কি? দেখুন, খানজাখা, আমরা কিন্তু সবাই খানজাহান আলীর সাথে সবাই রিলেটেড, আমরা সবাই জানি, রিলেটেড না হলেও যে সিলেট হচ্ছে এক সাধক হচ্ছে এসেছিল, মুসলিম সেন্ট যাকে বলা হয়, সে হচ্ছে খানজাহান আলী। শুধু সে না, উপমহাদেশে 3 জন এসেছিল। আপনারা যদি হচ্ছে ইবনে বতুতার ট্রাভেলস অফ ইবনে বতুতা পড়েন তাহলে দেখবেন যে এখানে যে ছিল সে ছিল খানজাহান আলী, বা আদার্স হচ্ছে আরো 3 জন আছে, আর অন্য 2 জন আছে। তো সেক্ষেত্রে ওইখান থেকেই বাগধারাটির মূলত উৎপত্তি, যে খানজাখা মানে খানজাহান আলীর যে একটা বাদশাহী চালচলন ছিল, একটা যে একটা মুডি মুডি পার্সন ছিল এবং ভালো পার্সন ছিল, সেই ধরনের একটা স্পেস থেকে এই খানজাখা বাগধাটির উৎপত্তি। এর আরো একটা অর্থ আছে, এটা অর্থ হচ্ছে মানে চালবাজ। যদি হচ্ছে ভালো দিকটা না থাকে তার এটা হচ্ছে খারাপ দিক, চালবাজ বা চালবাজি করা। এটা হচ্ছে খানজাখা এর বাগধাটি অর্থ। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে নবাবী চালচলন, নবাবী চাল, এটাই বেসিক্যালি বেশি পরিচিত, খানজাখা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা হচ্ছে যদি খড় দজ্জাল, এটা সবাই জানি, খড় দজ্জাল। খড় দজ্জাল, এটা অর্থটা, এটা মনে হয় আমরা অনেকেই মোটামুটি জানি যে খড় দজ্জাল অর্থ কি। দেখুন, এর ক্ষেত্রে কিন্তু একটা দজ্জাল জড়িত আছে। আপনারা, আমি মূলত কেন হচ্ছে বিচরণ বাগধারা পাঠটা আপনাদের আজকে শিক্ষা দিচ্ছি এই জন্য, যেটা থেকে একটা প্রশ্ন আপনারা সব স্থানে পাবেন, দেখবেন মাঝে মাঝে অনেক কঠিন, হ্যাঁ অনেক কঠিন, বাট আপনারা পারতেছেন না। কি করবেন তখন? একটু সম্পূর্ণ বাগধারাটা মানে ভালো করে একটু দেখবেন আসলে এই ব্যাপারটার ভিতরে কি নিহিত আছে, এর অন্তর্নিহিত ভাবটা কি হতে পারে। দেখুন, খানজাখার সাথে কিন্তু খানজাহান রিলেটেড। গজ কচ্ছপের লড়াই, দেখুন দীর্ঘকাল ব্যাপী যে একটা যে লড়াই এটা। তারপর হচ্ছে যে অন্য একটা ব্যাপার হচ্ছে, দেখবেন যে হচ্ছে আমরা যেটা শিখলাম যে হচ্ছে কি গস কফিন্ত বধ। দেখুন, এটা একটু কঠিন, বাট এটা কিন্তু অর্থ যদি ভেঙে ভেঙে পড়ে তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব সহজ হয়ে যায়। আচ্ছা, খড় দজ্জাল, দেখুন দজ্জাল, ইসলাম ধর্মে হচ্ছে দজ্জাল হচ্ছে সব থেকে খারাপ একটা পার্সন, যে ধ্বংস নিয়ে চলে আসবে। সে মিথ্যার উপর আশ্রয় গ্রহণ করে মানে আশ্রিত থাকবে, এবং যার হচ্ছে মানে পরিবহনের কেন্দ্র থাকবে বড় গাধা। দজ্জাল এভাবে প্রচলিত আছে। আর এই জন্যই খড় দজ্জাল মানে হচ্ছে মিথ্যাবাদী, অত্যাচারী, খারাপ ব্যক্তি। হ্যাঁ, মিথ্যাবাদী, খারাপ ব্যক্তি, অত্যাচারী, এগুলো হচ্ছে খড় দজ্জাল। হ্যাঁ, দেখুন একটু যে খানজাখা হচ্ছে নবাবী চালচলন, আর খড় দজ্জাল মানে হচ্ছে মিথ্যাবাদী, হ্যাঁ খারাপ ব্যক্তি বা অত্যাচারী। আচ্ছা, দেখুন, আমরা সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে রিটেন হবে, পাশাপাশি এমসিকিউ হবে। তো হচ্ছে একটা বিশাল প্রশ্ন যে রিটেনের জন্য কি পড়া উচিত, বা কি পড়লে ভালো হতে পারে, বা কোন পড়াটা বা কোন বইটা বেশি বেটার হতে পারে। আমি পার্সোনালি সাজেস্ট করব হচ্ছে আমার দেখা ভালো বই হচ্ছে হচ্ছে বাংলা পাওয়ার। এটা হচ্ছে খুবই ভালো একটা বই, মানে ভালো মানের লেখা, এবং আপনারা কমনও পেতে পারেন। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে বাংলা ফার্স্ট পেপার বোর্ড বই তো আপনাদের অবভিয়াসলি পড়তে হবে। মানে আমার এটা মূলত সেই আলোকেই লেখা। বাংলা ফার্স্ট পেপার বলেন, বা যে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রশ্নটা হয়, ঠিক সেই আলোকে হচ্ছে যে এই যে বাংলা পাওয়ার বইটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে লাইব্রেরিতে, সে আকার লেখা। আর হচ্ছে ওভারঅল যদি সামারি করতে যাই সম্পূর্ণ ক্লাসটার, একটু মনোযোগ সহকারে অন্ততপক্ষে এখন শুনুন। যে সামারি ব্যাপারটা হচ্ছে আমরা আজকে কারক শিখলাম, কারক পাশাপাশি কয়েকটা বাগধারা শিখলাম। কারক জিনিসটা কি? অ্যাট ফার্স্ট যদি বলি, কারক হচ্ছে, কারকটা কেন প্রয়োজন বাংলা ব্যাকরণে? কারণ হচ্ছে আমরা প্রতিটা বাংলা একটা বাক্য তৈরি করার জন্য অনেক পদ দরকার, প্রতিটা পদের সাথে একটা কানেকশন আছে। এর ভিতরে ক্রিয়াপদের সাথে নাম পদের
যে কানেকশনটা সেটাকে কারক বলে। পাশাপাশি যে বিভক্তি যেটা আছে সেটা শব্দ কেন্দ্রিক রিলেটেড, শব্দকে সৌন্দর্যবোধ বাড়ানোর জন্য বা শব্দকে আরো বেশি হচ্ছে গাম্ভীর্যপূর্ণ, আরো বেশি অর্থপূর্ণ, অর্থবহ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি বিভক্তি। আচ্ছা, এবার হচ্ছে কারক জিনিসটা হচ্ছে মূল কারক এবং বিভক্তি বুঝতে পেরেছি, এবং কারক সাধারণত কর্তৃকারক, কর্মকারক, করণ, সম্প্রদান, অপধান আর অধিকরণ। কর্তৃকারকটা হচ্ছে কি কর্তা। আরেকটা ব্যাপার, কারকটা যখন আসবে তখন চারটা অপশন থাকবে, আস্তে আস্তে কিভাবে বাদ দিবেন, কোনটা কিভাবে বাদ দিবেন, বাদ দেওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনাদের পরীক্ষা হলে কিন্তু কখনো সব কমন থাকবে না, মাঝে মাঝে আপনাদের অপশন কমন থাকবে। সেই অপশন দেখে আপনাদের হচ্ছে বুঝতে হবে যে না, এটার অ্যান্সার তো হচ্ছে ওটা, প্রশ্ন তো আসছে এটা, তার মানে এটা নয়। এরপর অন্য একটা দেখবেন, এভাবে একইভাবে অপশন কমন ফেলেও কিন্তু আপনার পরীক্ষায় ভালো করতে পারেন। পরীক্ষায় যে সরাসরি প্রশ্ন কমন করতে হবে এমন কিন্তু কোথাও লেখা নেই, বা এমন কোনো কথাও নেই, বা কমন পড়বেও না। আপনার কিন্তু অপশন কমন পড়বে। এই জন্য অপশন বাদ দেওয়ার ট্রাই করবেন ফার্স্ট, যে কোন অপশনটা বাদ দেওয়া যায়, বা কোন অপশনটা একটা একটা ওয়ান বাই ওয়ান বাদ দিলে দেখবেন একটা বা দুইটা নিয়ে হচ্ছে একটু থাকে, তারা বুঝতে পারবেন যে না এটা হতে পারে। এভাবে প্রতিটা জিনিস শিখবেন, প্রতিটা জিনিসে প্রতিটা এমসিকিউর ক্ষেত্রে করবেন, বাট হচ্ছে কারকের বেলা আর একটু বেশি হবেন, মানে সচেতন হবেন। কারণ আমরা অপাদান কারকের দিকে যে তাকাই সেটা একটা সূত্র কেন্দ্রিক, যে জাত, গৃহীত, বিচ্যুত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভয়, স্থান, দূরত্ব, নিক্ষেপ, এই জিনিসগুলো হচ্ছে অপাদান কারকের সাথে রিলেটেড। অপাদান কারক একটা হচ্ছে সূত্র কেন্দ্রিক। অধিকরণ কারকটা কি সময় এবং স্থান, খুবই সিম্পল একটা ম্যাটার। যদি সময় এবং স্থান রিলেটেড থাকে তখন হচ্ছে সেটা অধিকরণ কারক। তারপর হচ্ছে কি দেখুন, করণ কারকটা কি। করণ কারকটা হচ্ছে কি মানে ক্রিয়া বা কর্তা যেটা দিয়ে কাজটা করে, মানে একটা যন্ত্র থাকবে বা একটা উপায়, হাউ, মানে কিভাবে বা কিসের দ্বারা, এটা কিন্তু করণ কারক। আর সম্প্রদান কারকটা আমরা খুবই সহজ, এবং এটা সবার কাছে সহজ লাগে, যে কোনো কিছু সত্য ত্যাগ করা, কোনো কিছু একেবারে বিনামূল্যে দেওয়াটাকে আমরা সম্প্রদান কারক বলি। আর এরই ভিতরে আছে নিমিত্তার্থে সম্প্রদান বা নিমিত্তার্থে চতুর্থী কি, নির্দিষ্ট কোনো কাজ করা, সেটাকে বলা হয় কি নিমিত্তার্থে। এরপরে কর্মকারক। কর্মকারকটা বোঝা, কর্মকারক কিন্তু বোঝাটা কঠিন, বা একটু স্ট্র্যাটেজি ফলো করবেন, আমি বারবার বলতেছি। সেক্ষেত্রে এক্ষেত্রে নাম পদটা থাকবে না। এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো কোনো আদেশ হতে পারে, কোনো উপদেশ হতে পারে, শুধু ভার্ব থাকবে, কিন্তু ভার্বটা কে মূলত কাজটা করছে সেটা থাকবে না। যেমন নজরুল পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, ডাক্তার ডাকো, হ্যাঁ তাকে বলো, কে বলবে নেই, ডাক্তার ডাকো, কে ডাকবে নেই, নজরুল পড়লাম, রবীন্দ্রনাথ পড়লাম, লক্ষ্য করেন যে কে পড়ছে সেটা কিন্তু নেই। এই ধরনের জিনিস হচ্ছে কর্মকারক হয়। আর কর্তৃকারক তো আমরা ইজিলি সবাই বুঝতে পেরেছি, যে কর্তৃকারক জিনিসটা হচ্ছে পরাণ থাকবে, জীবন থাকবে, এবং হচ্ছে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়, এটা হচ্ছে কারক। এখন হচ্ছে আমি আপনাদেরকে মাত্র 4টা বা 3টা কারক দিচ্ছি, সাথে অপশনও দিব, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথম হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার কোন কারক? অপশন এতে হচ্ছে অধিকরণ, অপশন বিতে হচ্ছে সম্প্রদান কারক, অপশন সিতে হচ্ছে কর্মকারক, অপশন ডিতে হচ্ছে করণ কারক। আমাকে একটু আপনারা জানান কমেন্ট করে যে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এটা হচ্ছে কোন কারক? স্বাধীনতার দাবিত অংশটুকু হচ্ছে কোন কারক? ভাই কমেন্টটা দেখা যাচ্ছে একটু যদি
ওকে, সি সম্প্রদান। আচ্ছা, মুশফিক হাসান রাফিন সে সম্প্রদান দিয়েছে। সবাই সি সি সি। কর্ম বি হচ্ছে সম্প্রদান, সি হচ্ছে মহিউদ্দিন মিয়া বলতেছে সি। তামান ইসলাম নিশি বি। ম্যাক্সিমাম সি এর দিকে ঝুঁকতেছে। সি মানে হচ্ছে কর্মকারক। একটু 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 লক্ষ্য করুন, মানে আমি একটু অ্যান্সারের দিকে যাই এবার। আপনারা হচ্ছে যেটা বুঝতে পেরেছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। হচ্ছে যে কর্মকারকের দিকে গিয়েছেন, বাট একটু যদি লক্ষ্য করেন যে হচ্ছে আমি যদি দেখি যে জয়ামণি হচ্ছে, নাম স্পেলিং এ ভুল হতে পারে, সরি, হচ্ছে জয়ামণি অপশন বি দিয়েছেন। তারপর হচ্ছে তামান ইসলাম নিশি বি দিয়েছেন। তারপর হচ্ছে আহ, তারপর হচ্ছে তামান্না, হ্যাঁ আবার দিয়ে দিয়েছেন হ্যাঁ, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। হচ্ছে আপনি 100% সঠিক, যেটা সম্প্রদান কারক। কেন সম্প্রদান কারক এটা? এটার পিছনে নিহিত কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। আপনারা যদি জানেন, আপনারা কতটুকু হচ্ছে অ্যানালাইসিস করছেন আমি জানি না। এটা কিন্তু হচ্ছে মানে একটা ভালো বিশ্ববিদ্যালয় এবং অনেক জব সেক্টরে দেয়া একটা কারক, স্বাধীনতার সংগ্রাম। আমরা দেখুন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনি যখন কোনো সংগ্রামে নামেন, যখন আপনি সংগ্রামের জন্য 5 মিনিটের জন্য নেমেছেন, 5 মিনিট, যেটা 5 মিনিট সংগ্রাম করেছেন, আলটিমেটলি কিন্তু সবাই কিন্তু হচ্ছে মন দিয়ে সত্য ত্যাগে সংগ্রামে নেমেছেন, কোনো টাকা পয়সার জন্য নামেননি। আর আমরা যখন স্বাধীনতার জন্য, আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান যখন হচ্ছে তার মানে হচ্ছে ভাষণে, 7ই মার্চের ভাষণে সে যখন হচ্ছে মানে হচ্ছে এই যে স্বাধীনতার সংগ্রামের জন্য ডাক দিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু সবাই নিরস্ত্র বাঙালি কিন্তু হচ্ছে কোনো কিছু বিনিময়ে সে নেমে গিয়েছিল। তার মানে কি একটা উদ্দেশ্য ছিল? উদ্দেশ্যটা কি? স্বাধীন করতে হবে, মানে সম্প্রদান অপরার্থে নিমিত্তার্থে। দেখুন, মানে উদ্দেশ্য, আমাকে উদ্দেশ্যটা বুঝতে হবে যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তার মানে উদ্দেশ্যটা কি? স্বাধীন করা। হ্যাঁ, আশা করি হচ্ছে আপনারা এটা বুঝতে পেরেছেন। সম্প্রদান কারক আমি আপনাদের আরো কয়েকটা হচ্ছে কারক দিচ্ছি, দেখি আপনারা কতটুকু কি করেন, মানে কতটুকু হচ্ছে ভালো করে বুঝতে পেরেছেন। আচ্ছা, খুব কমন একটা ব্যাপার, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি। কথায় কথায় ডিকশনারি। এখানে হচ্ছে অল্প বিদ্যা কোন কারক, এটা হচ্ছে আপনারা আমাকে জানাবেন। অপশন এটি হচ্ছে কর্মকারক, অপশন বি হচ্ছে সম্প্রদান কারক, অপশন সি হচ্ছে অপাদান কারক, আর অপশন ডি তে হচ্ছে করণ কারক। একটু আমাকে জানাবেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি, এখানে অল্প বিদ্যা কোন কারক? সময় কম, একটু ফাস্ট হচ্ছে রিপ্লাই করার ট্রাই করবেন আপনারা। আমি দেখলাম, আমি দেখতে চাই আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আমি দেখতে পাচ্ছি গোবিন্দ দাস অপশন সি অপাদান দিয়েছেন। তারপর হচ্ছে আমার যদি নামের স্পেলিং ভুল হয় তার জন্য আমি সরি। রফিক চৌধুরী অপশন এ, মানে কর্মকারক। গোবিন্দ দাস আবার সি, এত সি আমি একবার দেখেছি আপনার সি। জয়া অপশন ডি করণ কারক। তারপর হচ্ছে রিয়াদ হোসেন অপশন এ কর্মকারক, অপাদান কারক, অপাদান কারক, অপাদান কারক হচ্ছে। তারপর হচ্ছে কি আনবিটেবল, সরি হচ্ছে
সিয়াম বা সায়াম হচ্ছে সে দিয়েছেন হচ্ছে কর্মকারক। তারপর হচ্ছে হানিফ হানিফ বিন হোসাইন অপশন সি অপদানকারক। আপনারা অপশন সি এর দিকে বেশি হচ্ছে ভারী করতেছেন, বাট আলটিমেটলি সরি, অ্যান্সারটা অপশন সি নয়, অপাদানকারক নয়, কারণ এটা কোনো অপাদানকারকের সূত্রে পড়ে না। আপনারা আমাকে এমন কোনো সূত্র দেখাতে পারবেন না যেটা অপাদান কারক। একটু আমরা বুঝিনি ব্যাপারটা, একটু যদি বোঝা ট্রাই করি তাহলে কিন্তু হচ্ছে আমরা কিন্তু পারস্পরিক হবে। হ্যাঁ, আর হচ্ছে আমি হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে আমার নিজের কাছে হচ্ছে নিজের ভালো লাগে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে পরীক্ষা দিই, আমার পজিশন ছিল 32তম। আমার দুঃখজনক হলেও এটা একটা মানে সত্যি কথা যে হচ্ছে আমার ইচ্ছা আইন নেওয়ার ছিল, বাট হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আইন হচ্ছে কন্ডিশনের জন্য পাইনি। বাট বাংলা কিন্তু হচ্ছে এক্ষেত্রে বড় একটা অবদান রেখেছিল আমার জীবনে। তো আলটিমেটলি আমি চাই হচ্ছে আপনারা বাংলা ভালো করে পড়ুন, এবং বাংলা ভালো করলে কিন্তু প্রশ্ন কমন পড়ে, আর কমন পড়লে কিন্তু মিনিটের ভিতরে দাগাতে পারবেন, চান্স কিন্তু অবধারিত। বি হচ্ছে একটু বি নর্মাল অ্যান্ড বি অ্যাটেন্টিভ, বি সিনসিয়ার, বি ডিলিজেন্স। আমি শিওর যে আপনারা অবশ্যই কোথাও না কোথাও চান্স পাবেন। একটু টেকনিক অবলম্বন করতে হবে। দেখুন, অল্পবিদ্যা ভয়ঙ্কর, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস বা ডেঞ্জার থিংস। এটা কোথায়, কে বলছে ফার্স্ট? এটা আপনারা হয়তো অনেকে জানেন, তারপর আমি আবার বলতেছি যে এটা হচ্ছে চীনের দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন যে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস। বা দেখুন, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি। কে দেখে, কে কথায় কথায় ডিকশনারি দেখে, কে নিজেকে হচ্ছে বেশি অহংকারী ভাবে, এটা কি হচ্ছে বলা আছে এখানে? এখানে কি কোনো নাম অর্থাৎ নামপদ আছে, কোনো কর্তা আছে যে অহংকার করে অল্প বিদ্যা নিয়ে? আমি কিন্তু আপনার যখন কর্মকারক পড়িয়েছিলাম, আমি কিন্তু বলছিলাম যে হচ্ছে কর্মকারক সেটাই যেখানে কোনো হচ্ছে আপনার নাম মানে নামপদ থাকবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আদেশ উপদেশ অনুরোধ বোঝানো হয়। দেখুন, এটা কিন্তু ওয়ান টাইপ অফ সেভাবে একটা বাক্য, অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি। এক্ষেত্রে কিন্তু কোনো নামপদ নেই। অল্প বিদ্যা কে আহরণ করে সে কিন্তু নেই, এই জন্য এটা কর্মকারক। আপনারা যারা অপশন এ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সঠিক এবং আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এবং আমি এটা শিওর যে কেন অপাদান হবে না, কারণ সূত্রে পড়ে, এবং কেন এটা কর্মকারক এটা আপনারা বুঝতে আর কোনো বাকি নেই। আমি হচ্ছে আপনারা যদি বলেন তাহলে হচ্ছে আমি আপনাদের আরো কিছু কারক দিব, যদি আপনারা চান সেটা আমাকে কমেন্টে দ্রুত জানিয়ে দিন, নতুবা হচ্ছে আমি অন্য কোনো আমি আমি হচ্ছে লিটারেচারের দিকে যাব। যদি আপনারা কারক যদি নিজেদের যাচাই করতে চান কেমন পারেন, আমাকে এখনই কমেন্ট করুন যে হচ্ছে আমি কারক দিব কিনা। এমনি 9 বলছেন আরো দেন প্লিজ। হ্যাঁ, ওকে, হচ্ছে যে দেখি হচ্ছে কোন দিকে যায়। হচ্ছে বেশি যদি আপনারা অনেকেই বলেন যে আরো দিতে, তাহলে অবভিয়াসলি আমি আরো দিব। আমি চাই আপনারা প্র্যাকটিস করুন, কারণ প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনারা পারফেক্ট হতে হলে আপনাদের অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে, মোর অ্যান্ড মোর। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। ওকে ওকে, আমি হচ্ছে আরো হচ্ছে দিচ্ছি। আপনারা আপনারা দেখুন, একটু বুঝে শুনে অপশন বাদ দিয়ে অ্যান্সার করার ট্রাই করুন। আচ্ছা, এটা জগতে কীর্তিমান হওয়া যায় সাধনায়। খুব কমন একটা জিনিস, বাট এটা আমি একটু অন্যভাবে দিতে চাচ্ছি। জগতে এবং সাধনায়, এখানে জগতে কোন কারক এবং সাধনায় আন্ডারলাইন যে দুইটা আছে, দুইটা কোন কারক সেটা আমাকে উল্লেখ করবেন। অপশন এ তে আমি দিলাম হচ্ছে কর্মকরণ, অধিকরণ, করণ। অপশন সি তে হচ্ছে সম্প্রদান,
কর্ম, না অপশন ডিতে হচ্ছে অপাদান করো। আমাকে দ্রুত হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিবেন। আমি আবার বলতেছি, দেখুন আপনাদের কোনো যদি সমস্যা থাকে সেটা হচ্ছে জগতে কীর্তিমান হওয়া যায় সাধনায়, এক্ষেত্রে জগতে এবং সাধনায় কোন কারক? অপশন এতে কর্মকারক, মানে কর্মকরণ, প্রথমটি কর্ম দ্বিতীয়টি করণ। অপশন বিতে প্রথমটি অধিকরণ দ্বিতীয়টি করণ। অপশন সিতে প্রথমটি সম্প্রদান দ্বিতীয়টি কর্ম। অপশন ডিতে প্রথমটি অপাদান পরেরটি করণ। আনবিটেবল, সিয়াম, বা যাই হোক, আই এম সরি, আমি হচ্ছে স্ক্রিনটা ভুল করতেছি। আপনি হচ্ছে আগে টু পেয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। মহিউদ্দিন মিয়া অপশন বি। জান্নাত জাহান মিম অপশন এ। তারপর হচ্ছে রফিক আলম রাকিব অপশন সি। মহিউদ্দিন মিয়া বি। শাহরিয়ার ইসলাম বি। তারপর হচ্ছে এমনি নাইম অপশন ডি দিয়েছেন, অপাদান করণ। তারপর হচ্ছে জান্নাত আধীন অধিকরণের সপ্তমী। হায় হায়, আমি তো হচ্ছে যে আপনাকে একটি কারক দেইনি, আপনি যে অধিকরণের সপ্তমী দিলেন। আমি তো হচ্ছে জগৎ এবং সাধনায় দুইটি দিয়েছি, একটু লক্ষ্য করুন ভালো করে। জান্নাত জাহান মিম অপশন এ। উত্তম রয় বি ভাই। তারপর হচ্ছে রিয়াদ হোসাইন বি। বি বি ক। ওকে ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের অনেক রেসপন্স পাওয়া গেছে। একটু লক্ষ্য করি, এবার আমরা একটু বুঝি যে আপনাদের ভিতরে হচ্ছে অনেকেই যারা হচ্ছে এটা হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা বুঝতে পেরেছেন, বিশেষ করে আনবিটেবল যে ছিল তার প্রতিটা হচ্ছে কারক হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমি হচ্ছে এখন বর্তমানে জাহাঙ্গীরনগর লতে আছি। আপনি যদি জাহাঙ্গীরনগর আসেন তো হচ্ছে আমার সাথে দেখা করতে, অবশ্যই দেখা করে যাবেন। আমি আশা রাখি যে আপনার প্রতিটা কারক হচ্ছে হয়েছে। আপনাকে ধন্যবাদ। দেখুন, জগতে কীর্তিমান হওয়া যায় সাধনায়। আচ্ছা, সাধনা এটা আমরা এটা সিম্পল একটা ম্যাটার হচ্ছে, আমরা সাধনা জানি হচ্ছে করণ কারক। কি দ্বারা হচ্ছে কীর্তিমান হওয়া যায়? সাধনা দ্বারা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি, এটা হচ্ছে দেখুন করণ কারক হচ্ছে মানে সাধনা হচ্ছে করণ কারক, এবং জগতে কোথায় হচ্ছে মানে কোথায় সে কীর্তিমান হবে? জগৎ। আনবিটেবল, আপনি হচ্ছে এটা ভুল করেছেন, একটু লক্ষ্য করুন। আপনি অন্যগুলো পেরেছেন, একটু লক্ষ্য করুন যে কোথায়। আপনি দেখুন যে কোথায় সে কীর্তিমান? জগৎ, একটা স্থান, জগৎ, তাই না? এই জন্য এটা অধিকরণ, এবং হচ্ছে কি দ্বারা? সাধনা দ্বারা। এই জন্য কিন্তু এটা করণ কারক। হ্যাঁ, আর আপনারা যারা সম্প্রদান দিয়েছেন সেটা কোনো প্রশ্নই আসে না, কারণ জগৎ সম্প্রদান হওয়ার কোনো মানে হয় না। অপাদানের ক্ষেত্রে সূত্রে পড়ে না। আপনি বলতে পারেন স্থান, চট্টগ্রাম গিয়েছেন, ঢাকা গিয়েছেন, মানে ওই অপাদানটা ছিল এই অর্থে যে গিয়ে ফিরে আসবে, এভাবে একটা অর্থে। বা হচ্ছে জগতে কীর্তিমান, একটা নির্দিষ্ট স্থান, জগৎ একটা স্থান, এখানে কীর্তিমান হওয়া যায় সাধনা দিয়ে, মানে একটা কাজের মাধ্যমে, কি দিয়ে? একটা উপায়ের মাধ্যমে, সাধনা দিয়ে সে কীর্তিমান হবে। কোথায় হবে? জগতে হবে। এই জন্য অ্যান্সার হচ্ছে অপশন বি। যারা হচ্ছে বি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে আচ্ছা, আপনারা যদি বলেন তাহলে হচ্ছে আমি আরো লাস্ট একটা কারক দিতে যাচ্ছি, কারণ আই হ্যাভ টু ক্লারিফাই যে আপনারা কতটুকু কি করতে পারছেন, আমাকে সেটা বুঝতে হবে। লাস্ট ওয়ান, আপনারা রাজি থাকলে হচ্ছে বলুন, অথবা আমি অন্যদিকে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ওকে। আসলে সময় শেষ হয়ে গেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কখনো পরে দেখা হয় আমরা আরো অনেক শিখবো। এই বলে হচ্ছে আমি আমার ক্লাস শেষ করছি। টাটা, বাই।